যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যত উপরে ওঠা লাগে আমি ওটা উঠতে চাই, যত নিচে নামা লাগে আমি নামতে চাই। ওটা দেশে পরিচিত হয়ে গেলাম শিক্ষক লাঞ্ছনাকারী, বেয়াদব, চাঁদাবাজ, এক্সেট্রা এক্সেট্রা। আমাকে নিয়ে অনেক পোস্ট করা হয়, অনেক ন্যারেটিভ দ্বারা করানোর চেষ্টা করা হয়। হয়তোবা শিক্ষার্থীরা ন্যারেটিভ ভাঙে, নাহলে কেউই ভাঙে না। আমি এখনও বলি যে আমার সার্টিফিকেট হয়তো বা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে যাওয়ার মতো সুযোগ হবে না, কারণ আমি খুব বেশি পজিটিভ না প্রশাসনের জন্য। আপনি কি আসলে ছাত্র শিবির করেন কিনা, আর যদি না করে থাকেন তাহলে আপনাকে সবাই ছাত্র শিবির মনে করে কেন? আমি একটা বাড়িতে আসি এটা জানা মানে ওই বাড়িতে আগুন ধরাই দেবে আওয়ামী লীগ। তখন এমন একটা সিচুয়েশানে আমাকে তারা প্রত্যেকটা বাড়িতে রাখছে। আমি এই দেশ কখনো এক্সপেক্ট করবো না যে আমার শিক্ষকটা কেন এখন আন্দোলনের মাঠে আসতে হবে। এই শান্তিপ্রিয় মানুষটাকে শেষ বয়সে 1500 টাকা বেতন বাড়ানোর জন্য কেন তাকে আন্দোলন করতে হবে? মাদক সেবীকে আপনি ডিফেন্ড করার চেষ্টা করতেছেন কি দাড়ি টুপি দেখে, তার বয়স দেখে? বাংলাদেশের মানুষ যুগে যুগে শুধুমাত্র ধোঁকা খায়, এবং এই জাতিটার জন্মই হয়েছে ধোঁকা খাওয়ার জন্য। আপনার শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট করে ফেলুন সম্পূর্ণ ডিজিটালাইজড। ব্যবহার করুন তালিমি ক্লাউড স্কুল বা মাদ্রাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি ট্রায়াল নিতে এখনই কিউআর কোড স্ক্যান করুন বা কমেন্টে দেওয়া লিঙ্কের ফর্মটি ফিল আপ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনোভাটক্সের আরেকটি পডকাস্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন আপনাদের সবার পরিচিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সম্মানিত সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আমরা সরাসরি আলোচনায় চলে যাই। প্রথম কথা হচ্ছে যে আপনি সেই সুদূর রাজশাহী থেকে ঢাকায় এবং সেখান থেকে আমাদের স্টুডিওতে আসা। তো আমরা প্রথমে শুরু করতে চাই যেটা নিয়ে, সেটা হচ্ছে আপনার নাম নিয়ে। আসলে আপনার সালাউদ্দিন আম্মার নামের পিছনে কোনো ঘটনা আছে কিনা? নামের পিছনে আসলে নানু ভাই নাম রাখছে সালাউদ্দিন আইয়ুবীর নাম অনুসারে সালাউদ্দিন, এবং আম্মার ইবনে ইয়াসিরের নাম অনুসারে আম্মার, দুইটা মিলে সালাউদ্দিন আম্মার আর কি। তো ওইটাই। নানা ভাই অনেক বিচক্ষণ একটা মানুষ ছিলেন, এবং উনি ইন্তেকাল করেছেন করোনার সময়। ওনার দেয়া নাম, এবং উনি এটাই চাইতেন যে সবসময় আমি এই নামগুলো ধারণ করি এবং ধারণ করার মতো কিছু কাজ করি। আমি জানি না কতটুকু করতে পারবো, অর্থাৎ বীরত্বপূর্ণ ভূমিকা যেন আপনি রাখতে পারেন। যাক, আমরা অনেক ক্ষেত্রে দেখছি আপনার নামের যেই প্রাসঙ্গিকতা। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার এই যে বেড়ে ওঠা বা আপনার পড়াশোনা, এগুলো নিয়ে আমাদের একটু জানার ইচ্ছা জাগে। বিশেষ করে আপনার দেশের বাড়ি কোথায়? কখনো যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে আমার বাড়ি কোথায়, আমি সবসময় বলি যে আমার বাড়ি হচ্ছে অস্ট্রেলিয়ার পাশে। এটার কারণ হচ্ছে আমার বাড়ি খুলনার দক্ষিণে, এবং এমন একটা জায়গা যে কয়রার পাশে, এরপরে হচ্ছে বঙ্গোপসাগর, তারপরে হচ্ছে অস্ট্রেলিয়া। তো আমি সবসময় মজা করে বলি যে আমার বাসা হচ্ছে অস্ট্রেলিয়ার পাশে, মানে কয়রা। এবং এত মানে অবহেলিত একটা এলাকা, যেখানের শিক্ষার দিক দিয়ে মানুষ পিছিয়ে, উন্নয়ন থেকে মানুষ পিছিয়ে, সব কিছু থেকেই মানুষ পিছিয়ে আর কি। এবং ওইখান থেকে একটা শিক্ষার্থী সে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় বা অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে, এটা তাদের কাছে একটা স্বপ্নের মতো। এমনই আমাদের কাছেও স্বপ্নের মতো, কারণ ওখানের উচ্চবিত্তটাই অনেক সময় শহরের দিকে এসে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত হিসেবে পরিচিত হয়, স্ট্যান্ডার্ড যদি চিন্তা করা যায়। তো আপনি তো সেই জায়গা থেকে আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসছেন, সেখানে সফলতার সাথে অনেকগুলো কাজ করছেন, পড়াশোনা করছেন। তো এর শুরুটা কোথায়? আপনার পড়াশোনার হাতে খড়ি আসলে কোথায়? পড়াশোনা প্রথমে কয়রা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসায় আমি ক্লাস 4 পর্যন্ত পড়েছি। তারপরে সেখান থেকে কয়রা দাখিল মাদ্রাসা, আমাদের সদরে যেই মাদ্রাসাটা আছে, ওখানে 10ম শ্রেণী পাশ করি। আর তারপরে দারুল মিল্লাত। এর পিছনে আসলে একটা প্রেক্ষাপট আছে। আমি যখন ক্লাস 10-এ উত্তীর্ণ হলাম, তখন 2018 সাল সম্ভবত, 2018 সালে প্রথম আলো একটা প্রতিবেদন তৈরি করলো যে জঙ্গি চেনার উপায় কি। আচ্ছা।
তো যেহেতু কালচারাল মানুষ ছিলাম, ছোটোবেলা থেকে গান, অভিনয়, আবৃত্তি এগুলো আম্মু শিখাতো, এবং আমি এমন একটা পরিবারে বড় হয়েছি, এটা আমার জন্য খুবই ব্লেসিং একটা বিষয়। আমি সবসময় ওন করি যে আম্মু আমাকে এমন কিছু নাই যেটা শেখায় নাই। গান, আবৃত্তি, অভিনয়, সেটা দোলনা থেকে শুরু করে যত প্রতিষ্ঠানে ভর্তি করা বা নিজের স্বার্থের ভিতরে যেখানেই যাওয়া দরকার, আব্বুও সাপোর্ট করতো, নানু ভাইও সাপোর্ট করতো। তো সেই জায়গা থেকে যেহেতু পুরো পরিবারের সাপোর্টটা পাচ্ছি, তো খুব কম বয়সে আসলে এই বিষয়গুলোতে একটু একটু পারদর্শিতা তো ছিলই। তো মনে আছে সেইবারে রমজান মাস 2018, তো মসজিদের হুজুর উনি 4 মাস আগে ইন্তেকাল করছে, বাইক অ্যাক্সিডেন্ট, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। তো উনি বললেন, যেহেতু সে বরাবর ইতিকাফে বসছি লাস্টের 10 দিন, তো উনি বলতেছে 23 রোজা, উনি বলতেছে যে তুমি একটু এতিমখানার বাচ্চাদেরকে একটু গান আর অভিনয় শেখাও। তো চিন্তা করলাম যে শনি, সোম, বুধ আর রবি, মঙ্গল, বৃহস্পতি এই 3 দিন করে ভাগ করে নিয়ে আমি গান আর অভিনয় শেখাবো। এখন যেদিন অভিনয়ের দিন, অভিনয়ের বেসিক কিছু ব্যায়াম থাকে, মানে আঙুল থেকে শুরু করে আমার কবজি, আমার কনুই, তারপরে আমার আমার ঘাড়, তারপরে জিহ্বা থেকে শুরু করে চোখের ব্যায়াম থাকে। তো স্বাভাবিকভাবে মসজিদে, যেহেতু ইতিকাফে আছি, মসজিদের 2 তলায় আমরা অভিনয়ের ক্লাসগুলো নিচ্ছি। তো একটা সময় গিয়ে একজন আসলো, এসে উনি বললো জঙ্গি ট্রেনিং দিচ্ছে। এখন তখনকার জঙ্গি ফাইন্ড আউট করার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, যে মুখে দাড়ি আছে, ধর্মীয় রীতিনীতি মেনে চলে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, এই তো ইসলামী কালচারের সাথে আছে, মানে জঙ্গি। এবং অহরহ ভাইকে এভাবে গুম করা হয়েছে। তো তারপরে যেহেতু নানা ভাই এলাকার প্রথম আলেম ছিলেন, প্রবীণতম আলেম, তো নানা ভাইকে বললো যে হুজুর আপনার সম্মানের দিকে তাকায়, তাকে আমরা পুলিশে দিচ্ছি না, মানে এমন সিরিয়াস পজিশনে যে কেউ তাদেরকে বুঝাইতে পারতেছে না যে এটা অভিনয়ের ক্লাস। আচ্ছা, তো আপনার নাতিকে এলাকা থেকে বের করে দেবেন। তো নানু এটা নর্মালি নিছে, যেহেতু তার স্টুডেন্ট সবাই। নানু চিন্তা করছে যে বাসায় না রেখে তাহলে আমি আমার বাসায় রাখি, তাহলে আমার বাসায় আর কেউ কিছু বলবে না। তো নানুর বাসায় যখন থাকা শুরু করলাম, তখন আমার ফোন, আমি একটা বাটন ফোন চালাইতাম তখন, যেহেতু নানু বাড়ি চলে আসছি আম্মুর বাসা থেকে, যেহেতু কথা বলতে সুবিধা হয়। তো তখন ফোনে থ্রেট আসা শুরু করলো, আমার বোনকে রেপ করা হবে। আম্মু হচ্ছে স্কুল, আমাদের বাসা থেকে 30 কিলোমিটার দূরে বাসে যাওয়া আসা করে। তো আম্মু যাওয়ার সময় ট্রাক চাপা দেওয়া হবে, আব্বুকে গ্রেপ্তার করা হবে। তো এই ভয় ভীতিগুলো যখন দেখানো হলো, তখন আলটিমেট খুলনা শহরে আসলাম, এবং খুলনা শহরে আসলে 10ম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা পর্যন্ত সম্ভবত এলাকায় থাকতে পারছি, তারপরে খুলনায়। তো কি হচ্ছে জীবনের সাথে, এটা তো আসলে সবাইকে বলতেও পারতেছি না। মাদ্রাসায় আমি তারপর থেকে খুলনা সদরে পড়াশোনা করলাম, তারপরে আবার টেস্ট পরীক্ষা দিতে আসলাম, আবার খুলনায় সেন্টার পরীক্ষা দিলাম। একবারে বাসা থেকে এবার চিন্তা করলো যে তাহলে ওকে কি করা যায়, একটা রিস্ক, বাড়ির বাইরে যেহেতু আছেন। হ্যাঁ, তো তখন কয়েক জায়গায় অ্যাপ্লাই করলাম, তামিলনাড়ুতে অ্যাপ্লাই করলাম, নটরডেমে অ্যাপ্লাই করলাম, তার 2 শাখাতেই। তো নটরডেম বেসিক্যালি তো নিবে না, এটা তো জানা কথা, যেহেতু এতগুলা আছে। এবং তো তামিলনাড়ু ফার্স্ট চয়েস ছিল, তামিলনাড়ু টঙ্গী। তামিলনাড়ুতে আসলো, কারণ আব্বু খুব চিন্তা করলো যে এখন ওকে একটা জায়গায় সেভ করতে পারে, যে এই ইয়েটা। তখন তামিলনাড়ু টঙ্গীতে ভর্তি হলাম 18তে এসে আলিমে। ওখানেই আলিম, এবং ওখানেই আমার মনে হয় যে আমার জীবনের সবথেকে সেরা শিক্ষাটা আমি তামিলনাড়ুতে পাইছি। আমার পূর্বের 10 বছরের শিক্ষা আর এই 2 বছরের শিক্ষা আকাশ পাতাল ব্যবধান। আমাকে আমার উস্তাদরা যা শিখাইছে, জয়নুল আবেদিন উস্তাদ, বাংলা স্যার, প্রিয় মানুষগুলো আসলে ওনারা যা শিখাইছে, হাতে কলমে শাসন করছে, ওইগুলা বিশ্ববিদ্যালয় জীবনে কাজে লাগছে। তো এই তো পুরাটাই আমি মনে করি যে তামিলনাড়ুতে একটা। আচ্ছা, তামিলনাড়ুতে আমরা আবার আসবো। এর মাঝখানে 2টা বিষয় আমরা আপনার কথায় আমরা প্রথম দিকে শুরুতেই বুঝতে পারলাম যে আপনার জীবনে আপনার মায়ের অনেক বড় একটা ছাপ আছে, এবং মানে পদে পদে আপনি স্মরণ করছিলেন। আরেকজন গুরুত্বপূর্ণ মানুষের কথা আসতেছে, সেটা হচ্ছে আপনার নানু ভাই।
তো আমরা ইনশাল্লাহ ওই সামনের দিকে আপনার নানা ভাই সম্পর্কে এবং আপনার আম্মু সম্পর্কে আরও কিছু জানবো হয়তো। আরেকটা হচ্ছে আপনার ফ্যামিলিতে আর কি আছেন আসলে? আব্বু আছেন, আম্মু আর আপু, দুলাভাই আছেন এবং ছোট একটা ভাগ্নি আছে আর কি। এই পরিবার। এখন বাসায় আব্বু আম্মুই থাকে আর আপু তো শ্বশুর বাড়িতে। তার মানে বিয়ে শাদী করেন নাই, তাই তো? না। আচ্ছা আচ্ছা, এটা অনেকে জানতে চাচ্ছিল আমাদের কাছে, আমাদের পেজে, যে ছন্নছড়া এবং বেদুইন জীবন আমাদের, এবং সিদ্ধান্ত খুব হিসাব কিতাব করে নিতে হয় যে আমি কতটুকু মানে প্রস্তুত। তো আমরা ছিলাম তামিরুল মিল্লাতের জীবনে। আপনি একটা থানা শহরে ছিলেন, উপজেলা শহরে ছিলেন, সেখান থেকে তামিরুল মিল্লাতে আসছেন। তো তামিরুল মিল্লাতে আসার পিছনে একটা তো গল্প আছে যে আপনার ওই এলাকাটা তখন আপনার কাছে সুইটেবল ছিল না আসলে থাকার জন্য, এবং এখানে এসে আপনি একটা বড় শিক্ষার কথা বলেছেন। এখানে আপনি কোন ধরনের কাজকর্মের সাথে ছিলেন, মানে কোকারিকুলার অ্যাক্টিভিটিস বা? দেখেন, তামিলনাড়ুতে ওই যে বললাম আমার এলাকা এমন একটা এলাকা যেখানে মানে সব কিছু থেকে পিছায়া। তো আমি সহ আমরা 3টা বন্ধু ছিলাম যারা তামিলনাড়ুতে প্রথম। তারা মানে কয়রা থেকে আসা তামিলনাড়ুতে প্রথম স্টুডেন্ট, তামিলনাড়ু টঙ্গী ক্যাম্পাসের। আমি জানি এর আগে অনেক বছর আগে হয়তো বা আসতে পারে, কিন্তু খুলনা শহর থেকে যাইতে পারে। আমার এলাকায় কয়রা থেকে আমরা প্রথম। আচ্ছা। তো কোকারিকুলো বলতে আমি খুব হতাশ হয়ে যাচ্ছিলাম যে তামিলনাড়ুর মতো একটা প্রতিষ্ঠানে আমাকে ভর্তি করানো হয়েছে। আমি তো অভিনয়টাই করতে চাই, গান গাইতে চাই, কতটুকু সুযোগ দিবে। তো পুরো সুযোগ ছিল। আমরা মানে প্রথমে যে হতাশাটা কাজ করতো, আর খুব কম বয়সে বের হয়ে আসা, কান্না করতাম আম্মুকে ফোন দিয়ে যে আমি থাকবো না। বা তারপরে যখন পুরোপুরি সাংস্কৃতিক অঙ্গনে জড়ায় গেলাম, গান অভিনয় পুরা দমে আমি আমার মতো কাজ করতে পারতেছি। আবার কিছু সার্কেলও পাইলাম। ওই যে কুর ব্যাঙের মতো ছিলাম, সেখান থেকে বিশাল একটা সমুদ্রে আসলাম, সেখানে কম্পিটিশন করলাম। তো ফার্স্ট ইয়ারে এসেই যখন জাতীয় শিক্ষা সপ্তাহ আসলো, এলাকায় যেহেতু জাতীয় শিক্ষা সপ্তাহগুলোতে অংশগ্রহণ করতাম, এখানে দেখলাম যে তামিলনাড়ুর মতো একটা প্রতিষ্ঠান আমাকে অভিনয় করতে দিবে। তো দেখলাম যে ওনারা শুধু অভিনয় করতে দিচ্ছে না, যাওয়া আসার খরচ, সাপোর্ট। আমার এখনও মনে আছে আমি যখন 18-র তাৎক্ষণিক অভিনয়, তো আমাকে বলা হলো তামিলনাড়ুর, আমি জানি না ওনারা ইচ্ছা করে এটা সেট করছে কিনা, বললো তাৎক্ষণিক অভিনয়, বিচারকরা সেট করলো যে আমাকে অভিনয় করতে হবে যৌতুকের কারণে নির্যাতিত গৃহবধূর অভিনয় করতে হবে। আচ্ছা। তো ওস্তাদ বললেন 30 সেকেন্ড সময় দেয়। তো ওস্তাদ বললেন, আমাদের সাথে গেলেন উসামা ওস্তাদ। তো উনি বললেন যে করো। অভিনয় করলাম। ওনার অভিনয়টা 3বার দেখলো। আচ্ছা। তারপরে শুধুমাত্র প্রথম যে হবে তাকে আবার জেলা পর্যায়ে নিয়ে যাওয়া হবে। ওখানে উদ্ভট একটা ক্যারেক্টার। তো এই উদ্ভট ক্যারেক্টার দিতে দিতে জাতীয় পর্যায় পর্যন্ত গেলাম। জাতীয় পর্যায়ে গিয়ে তখন আমাদেরকে একটা গাড়িতে করে নিয়ে গেল তামিলনাড়ু থেকে। গানে জাতীয় পর্যায়ে গেল চেরেজা, ও বুয়েটে পড়তেছে এখন। আমি গেলাম তাৎক্ষণিক অভিনয়ে, আর একজন ছিল আবৃত্তিতে। তো তারপরে ওখানে গেলাম তাৎক্ষণিক অভিনয়ে। যে ব্যাপারটা হয় যে আপনি ইনস্ট্যান্ট আমাকে বলতেছেন যে এই অভিনয়টা করে দেখাও, আমার 30 সেকেন্ড সময় থাকবে আমার ভাবার জন্য, আমি শুরু শেষ মাঝখানে কী করবো এটা আমি ভেবে নিচ্ছি। কিন্তু ওখানে হঠাৎ করে দেখলাম একজনকে দেখলাম যে উনি কস্টিউম পরে আসছে আর কি। আচ্ছা। তখন আমি বুঝতে বাকি নাই যে এটা প্লট আগেই, মানে কাউকে আগেই জানানো হয়েছে। তো তখন আসলে মন খারাপ, যে তখন মাথায় টেন্ডেন্সিটা আসছে যে তামিলনাড়ুকে রিপ্রেজেন্ট করবো। এখনও পর্যন্ত আমি এটা করি সব সময়, যে আমি যাই করি না কেন আমি যেন এই প্রতিষ্ঠানটাকে আমি রিপ্রেজেন্ট করতে পারি। তো খুব খারাপ লাগলো। মাঠে বসে আছে, আমার এখনও মনে আছে, ওসামা ওস্তাদ মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতেছে যে তুমি এমনি চ্যাম্পিয়ন। আচ্ছা। তো যদিও 23-এ এসে আবার চ্যাম্পিয়ন হলাম, এবং শিল্পকলা একাডেমিতেও যদি শেখ হাসিনা না পালাইতো আমরা টপ 6 পর্যন্ত আমরা গেছি শিল্পকলা একাডেমিতে। এবং এখানে খুব মজার একটা অভিজ্ঞতা আর কি, যে আমি ইসলামিক অভিনয় করছিলাম হজ নিয়ে। এবং আমার থিমটা এমন ছিল যে সিনেমাগুলোতে দেখানো হয় যে দাড়ি টুপি মানে হচ্ছে রাজাকার। তো ওই সময়ের কোনো একটা মুক্তিযোদ্ধার ক্যারেক্টার যে খুব করে চাইতো যে আমি নবীর রওজা মোবারককে জিয়ারত করতে যেতে চাই, কিন্তু ওই টাইমে তার যুদ্ধে তার অংশগ্রহণটা ইম্পর্টেন্ট মনে করছে, সে ওইখানে যুদ্ধ করছে,
সে শাহাদাত বরণ করছে বা এরকম একটা ক্যারেক্টার ছিল। তো ওরা ওই জায়গায় চ্যাম্পিয়ন হই, কিন্তু এটাও জুন মাসে, আবার জুলাই আমরা আন্দোলন শুরু করে দিলাম, তারপরে তো আর এটা হলো না। এই তামিমুল্লাহ তো আমাকে ফুল স্পেস দিছে। না আপনি তো মানে দাখিলে রেজাল্ট কেমন ছিল? মজার ব্যাপার হচ্ছে যে আমার কখনো A+ ছিল না, আমি সবসময় 4.95। আচ্ছা আচ্ছা, কাছাকাছি ছিল। তারপর মিলাদ থেকে আলিম দিয়েছেন, তারপর বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু। তো বিশ্ববিদ্যালয়ে রাজশাহীতে কিভাবে গেলেন আসলে, এই জার্নিটা কি? বিশ্ববিদ্যালয়ে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেতে চাই নাই। অনেক সময় অনেকেই দেখে যে প্যারিস রোডের প্রেমে পড়ে কেউ বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে, জোহা চত্বরের প্রেমে পড়ে বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। তো আমি কখনো পরীক্ষা দিতে যাওয়ার আগে কখনো ভিডিও বা এই ধরনের, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে এই ধরনের কোনো আইডিয়া ছিল না। ওই স্বাভাবিকভাবে সবাই তো চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে। তো তারপরে যেহেতু তখন সেকেন্ড ইয়ার থেকে পুরাদমে একটু সিনেমা বানাবো এই কেন্দ্রিক মন মানসিকতা চলে আসছে। তো তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হলো না। তারপরে আম্মু 15 দিন আগে আমাকে একটা টোপ দিল যে তুমি যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় এরিয়া, আম্মুই ফর্ম পূরণ করছে। আমার তখন হয়তোবা ইচ্ছা ছিল যে আমি হয়তোবা প্রাইভেটে পড়বো, না হলে দেশের বাইরে যাব, কিন্তু ঢাকা শহরের বাইরে যাব না, কারণ আমি সিনেমা বানাবো। তো আম্মু বলল যে তুমি যদি এই 15 দিন পরে যদি তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাও, আমি তখন পড়াশোনা ছেড়ে দিছি আর কি। হ্যাঁ, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইনি, তো বলতেছে এই 15 দিন পরে যদি তুমি চান্স পাও তোমাকে আমি ক্যামেরা কিনে দিব, তোমাকে আমি 3 লাখ টাকা দিয়ে ক্যামেরা কিনে দিব। আচ্ছা, তো এখন জায়গা মতো হ্যাঁ, তো আমি চিন্তা করলাম তাহলে 15 দিন একটু চেষ্টা করি, যদি হয় হ্যাঁ 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 ক্যামেরাটা নিয়ে না হয় পড়লাম না, কারণ তুমি চান্স পাইতে বলছে, আমি তো চান্স পাইলাম না, পড়লাম। তারপরে পরীক্ষা দিলাম, দিয়ে আলহামদুলিল্লাহ চান্স হয়ে গেল। চান্স পাওয়ার পরে আম্মু কথাও রাখছে। তো তারপরে চান্স পাওয়ার পরে যে সংকটটা আসলো, বাসায় গেলাম, আব্বুকে বলতেছি আবার 7 কলেজ, তো 7 কলেজেও চান্স হলো। তো চিন্তা করলাম আমি তো ঢাকা ছাড়বো না। আচ্ছা, তো সবাই মিলে মিটিংয়ে বসছে, আম্মু বলতেছে ও সিনেমা বানাইতে চায়, ওর কোনো ক্যারিয়ারে আমি বাধা দিতে চাই না, তো আমি 7 কলেজেই পড়াবো, ঢাকার মধ্যে। হ্যাঁ, ঢাকার মধ্যেই থাকবো। আপু এটাই বলতেছে, দুলাভাই এটাই বলতেছে, মামা এটা বলতেছে। আব্বু, আমার এখনো মনে আছে, আব্বু দরজার পাশে বসা। আব্বু খুব গম্ভীর একটা মানুষ, এখন তো স্ট্রোক করে উনি এখন বাচ্চাদের মতো হয়ে গেছে। তো আগে উনি খুব রাগী একটা মানুষ ছিল। উনি বলতেছে যে কি কারণে বলছে আমি এখনো পর্যন্ত জানি না, আর এখন আব্বুর কাছ থেকে যে এটার এক্সপ্লেনেশন নিব, ওনার শরীরে এই অবস্থা নাই। তো উনি জাস্ট একটা কথা বলছে যে তোমাকে যদি জীবনে আল্লাহ কিছু দেয় সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দিবে, তাই তোমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। তোমার যদি মাসে 10,000 টাকাও লাগে আমি দিব, তোমার যা লাগে আমি দিব, তোমাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। এইভাবেই কথা বলছে। তো আমি খুব রাগ করলাম এবং মানে মনের অমতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া মূলত। তারপরেও প্রথম 5-6 মাস আমি ঢাকা কেন্দ্রিকই থাকতাম। বৃহস্পতিবার দিন বাসে উঠতাম, শুক্র শনি শুট করতাম কোনো না কোনো এখানে সার্কেলটা তো আসলে ঢাকায় গড়ে উঠছে। তারপরে আবার শনিবার দিন রাতে বাসে উঠে গিয়ে রবিবারে ক্লাস করতাম। এইভাবে আমার 6-7 মাস গেছে আর কি। আচ্ছা, তো এই আর কি আমার জার্নি বিশ্ববিদ্যালয়ে। তো আপনার বিভাগ সিলেকশনটা ওইখানে কি মানে আপনার যে প্যাশন সে অনুযায়ী কোনো বিভাগ পাননি, বা একবারে উল্টা আসছে? ইসলামিক স্টাডিজ। আমি চাই অভিনেতা বা চলচ্চিত্র নির্মাতা হইতে, আর আমার ডিপার্টমেন্ট আসছে হচ্ছে ইসলামিক স্টাডিজ আর কি। নাট্যকলা আসলে আমি ভাইবা দিতে মানে সব রেডি করে ফেলছিলাম। তো তারপরে এক ভাই বললেন যে উনি ভুক্তভোগী, যে ওখানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টকে অ্যালাউ করে না। তো বললো যে তুমি শুধু এটা অ্যাপ্লাই করো না, কারণ তোমাকে নিবে না, তার থেকে তুমি ইসলামিক স্টাডিজেই পড়ো, মৌলিক সাবজেক্ট এটাই পড়ো। তো এখন সবাই বলে, বা থিয়েটারে যারাই আছে তারাও বলে যে ভাই আপনি ইসলামিক স্টাডিজে ঠিক আছে। আচ্ছা, তো আপনার পড়াশোনা তো যেটা হয় ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে তো আসলে পড়াশোনা চলে আর কি, যতটুকু যে পড়তে চায়। খুব বেশি কেউ সময় দেয়, কেউ কম সময় দেয়। তো আপনি কি ডিপার্টমেন্টে খুব বেশি সময় দিয়েছেন, বা এখন কি অবস্থা? আন্দোলনের আগে পর্যন্ত আমি রেগুলার স্টুডেন্ট আর কি। আর আন্দোলনের পরে যেই সংকটটা দেখা দেয় যে আমি ক্লাসে গেলে ডিস্টার্বের মাত্রাটা একটু বেশি হয়। এটার কারণ হচ্ছে মানে ডিস্টার্বের মাত্রাটা ওই কেন্দ্রিক না, যে যেমন হয় আমার মানে তখন জুলাইয়ের পরে 7-8 মাস, তখন
একটা বিভাগের যখন দায়িত্ব পালন করছি, এত এত ফোন, এত এত বিপদগ্রস্ত মানুষ, এত এত, আমি একটা ক্লাসে বসছি হয়তো বা 10-15টা 20টা ফোন আসতেছে, আমার বাইরে যাওয়া লাগতেছে, দরজা খোলা লাগতেছে, স্যারের অনুমতি নেওয়া লাগতেছে। আমার কাছে এই জিনিসটা মানে খুব এম্বারেসিং লাগতো। তো আমি ক্লাস মানে করছি, তবে হয়তো বা ওই ফার্স্ট টাইম নন কলেজিয়েট হয়েছে আর কি। তো আর এবার তো আমি জানি না এবার কেন জানি না, মানে আমি খুব আমার কাছে পরিকল্পিত, আমি আল্লাহ তা না করুক, আমার শিক্ষকরা করবে না বলে আমার বিশ্বাস, আমাকে ডিসকলেজিয়েট করানো হয়েছে এবং ঠিক নির্বাচনের আগ মুহূর্তে। আচ্ছা, তো সব মিলে আমার কাছে এটা ভালো হইলো কিনা আমি জানি না, কারণ 4-5 মাস সময় পাচ্ছি। আমার ইচ্ছা আছে যে এই 4-5 মাস 24/7 আমি স্টুডেন্টদের জন্য আমি আসি, আমার রুম সবসময় খোলা থাকবে, রাকসু রুমটা। রাকসু নিয়ে আলোচনায় যাওয়ার আগে আমরা আপনার আন্দোলন সংগ্রামে জড়িয়ে পড়াটা, এটা কিভাবে আসলে? আমার কাছে সাংস্কৃতিক চর্চাটা একটা আন্দোলনের মতো, কারণ আমি যেহেতু ওইটার সব থেকে বড় শিকার আমি হয়েছি একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে, আমাকে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছে। তো সেই জায়গা থেকে আমি সবসময় এটাকে একটা যুদ্ধ বা আমাকে একটা আন্দোলন হিসেবেই নিতাম। তো ক্যাম্পাসে যে কোনো মুভমেন্টে আমি কালচারাল পারফরমেন্সই করতাম আমি, এবং এই আন্দোলনেও আমার আশাটা ছিল যে আমি কালচারাল পারফরমেন্স করব, আমি স্লোগান দিব বা আমি অভিনয় করব, পথনাটক, এবং এটাই করতাম। তো প্রথম 10 দিন আমরা এটাই করলাম। আমি স্লোগান, জুলাই মাস, হ্যাঁ জুলাই, হ্যাঁ জুলাই। তারপরে 10 তারিখ থেকে যারা সমন্বয়ক ছিল তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করলো শিক্ষার্থীরা, কারণ হচ্ছে তারা স্টুডেন্টদের পালসের বাইরে গিয়ে আন্দোলন করতেছে। আচ্ছা, এটার মানে যেমন এমন সময় রেল ব্লক করা হচ্ছে যে সময় ট্রেনই নাই, তারপরে এমন এমন রোড ব্লক করা হচ্ছে যে রোডের আসলে মানে কোনো প্রয়োজন নামে মাত্র, নাম মাত্র। হ্যাঁ, স্টুডেন্টরা যখন বুঝলো, স্টুডেন্টরা তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করলো। তো এখানেও একটা মানে বিশাল একটা কাহিনী আর কি। আমি ওই যে আব্বুকে অ্যারেস্ট করা হলো, আব্বু জেলে স্ট্রোক করলেন। স্ট্রোক করার পরে উনি বাইরে বের হয়ে পুরোপুরি মানে পাগলের মতো। এটা কি রাজনৈতিক কারণে? হ্যাঁ রাজনৈতিক কারণেই। মানে আব্বু জামাত ইসলামের সমর্থক, সো ওই জায়গা থেকে নির্বাচন কেন্দ্রিক ওনার নামে অনেকগুলো মামলা হয়, আমার জন্য একটা মামলা ওনার আছে। আচ্ছা, তো আব্বু যখন মানে পুরো পাগল প্রায়, তখন তো স্বাভাবিকভাবেই আমার নিজের খরচ চালাইতে তখন চিন্তা করলাম যে আর ঢাকায় যাব না, কারণ আলটিমেট ঢাকার যারা ডিরেক্টর আছে, আমার তো শেখার উদ্দেশ্য বা তার সাথে সাথে যা পাচ্ছি, কিন্তু তখন যেহেতু আব্বুর ইনকাম সোর্সটা নাই, তার মানে আমাকে ইনকাম করতে হবে। তো আমি ঢাকায় আসতেছি, যাচ্ছি, গিয়ে আমার হাতে কিছু থাকতেছে না, তখন চিন্তা করলাম যে একটা জব করতে হবে। রাজশাহীতে একটা কোচিং সেন্টারে জব নিলাম, ওখানেই জব করতেছি। ওনাদের একটাই শর্ত যে আপনি কোনো আন্দোলন করতে পারবেন না। আচ্ছা, কারণ আন্দোলন মাত্রই পলিটিক্যাল, একটা না একটা দিকে তো যাবেই। কোচিংয়ের উপর প্রভাব পড়বে, ওনাদের জায়গা থেকে ওনাদের লজিক ঠিকই আছে। তো এই জন্য প্রথম 3 দিন আমি বারবার বলতেছি পরিচালককে যে ভাই আমি আন্দোলনে যাব, বলতেছে না আপনি হয়তো বা চাকরি করবেন, না হলে আন্দোলন করবেন। তো তখনও ভাবতেছি যে আমার কি করা উচিত। হ্যাঁ, কোচিংয়ের বাসায় থাকতে পারতেছি, টাকা দেওয়া লাগতেছে না, আবার বেতনও পাচ্ছি, এই সুযোগ সুবিধা আমি করে যাব কিনা। তো 3 দিনের মাথায় আসলে ধৈর্যের বাঁধটা ভেঙে গেল যে আমি 18 আন্দোলনটাও আমি তামিলনাড়ুতে এসে আমি পাইছি। সো ওখানে মাঠ পর্যায়ে আমি স্পিরিট আছে, হ্যাঁ ওইটা পারছি, তো আমি কেন যাব না। তো তখন তো আর সরকার পতনের আন্দোলন না, তখন তো কোটা, তো ওই সেম স্পিরিটটাই তো আছে। তারপরে 3 তারিখ থেকে জয়েন করলাম, 10 তারিখে এই ঘটনা। তো 3 তারিখে আমি পরিচালককে বললাম ভাই আমি তো চাকরি করব না। তো পরে উনি বললেন যে চাকরি করব না, আমি আন্দোলন করব। উনি বললেন যে ভাঙা মাসে তো যাওয়া যাবে না আপনার, আচ্ছা, তো আপনাকে আন্দোলন করেন, কিন্তু আমার এখানে আমার মাস শেষ করে দিয়ে যেতে হবে, কারণ আপাতত কিছুটা সুযোগ আমি আর কাউকে পাবো না। তো তখন যেটা করতাম যে মানে দিনের বেলায় আন্দোলন করতেছি, আবার বিকাল বেলায় একটু যেহেতু স্লোগান দিচ্ছি পুরা টানা 2 ঘন্টা 3 ঘন্টা স্লোগান দিতে হচ্ছে, কি একটু ঘুম, সন্ধ্যা থেকে রাত 1টা-1:30 পর্যন্ত আমি কোচিংয়ের কাজগুলো করে দিচ্ছি। তো এইভাবে চলতে থাকলো। 10 তারিখে জ্বর চলে আসলো।
তো ওই দিন আনফর্চুনেটলি আমি যাই নাই, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো দেখলাম যে আমরা যখন লাইভে দেখলাম যে ওই সমন্বয়কদেরকে অবাঞ্ছিত ঘোষণা করছে, এত কষ্ট লাগছে যে আমি তো চাকরিটা ছেড়ে দিছি। আমি বিট্রে করছি এক প্রকার কোচিংয়ের সাথে যে আমি আন্দোলন করব, আমি চাকরি করব না। আমি এই মাস শেষে কোথায় যাব, এটা যে আন্দোলন, রাজশাহীর আন্দোলন থেমে যাবে কিনা। পরে যারা অবাঞ্ছিত ঘোষণা করছে তাদের সাথে যোগাযোগ করলাম যে আমরা আন্দোলনটা চালায় যাই। তারপরে ওইখান থেকে আবার 17 তারিখ পর্যন্ত তো আরেকটা সমন্বয়ক পরিষদ গঠন হইলো, ওখান থেকে 23 তারিখ পর্যন্ত, তারপরে 29 তারিখ, মানে 3-4টা সমন্বয়ক পরিষদ। কিন্তু আমি থেকে গেছি আর কি। আচ্ছা, তো আপনি কমন ছিলেন? হ্যাঁ, আমি কমন থেকে গেছি আর কি। কারণ আমাকে 14 তারিখের পর থেকে যখন মানে মানুষ সবসময় একজন মানুষকে পাচ্ছে, তো একটা পরিচিতি হয়ে গেছে তখন। তো তারপরে স্থানীয় শিবিরের ভাইরা তখন তো আমাকে একটা সেফ জোনে নিয়ে গেছে, এবং ওনারা আমাকে ওইখান থেকে শুরু করে সেপ্টেম্বর এবং অক্টোবরের 4-5 তারিখ পর্যন্ত আমি ওনাদের জিম্মাতে ছিলাম, মানে একবারে সেফ ইয়া পর্যন্ত। তো এই জায়গা থেকে আমাদের মানে আন্দোলন এই তো শুরু একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে, আর শেষ তো এটাই। এই আন্দোলনে তো আপনার অনেক অভিজ্ঞতা হয়েছে আসলে, তো এমন কোনো মুহূর্তের কথা মনে হয় যেটা মনে হলে আপনি শিউরে ওঠেন, অথবা আপনার সবসময় মাথায় ঘুরে, মানে উল্লেখ করার মতো এরকম কোনো একটা মুহূর্ত? আন্দোলনের প্রত্যেকটা মোমেন্টই আসলে খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাকে যখন 14 তারিখে নিয়ে যায় আমাদের ছাত্র শিবিরের তখনকার এখন সেক্রেটারি মুজাহিদ ফয়সাল ভাই, তো উনি নিয়ে গিয়ে উনি আমাকে 3টা বাইকে নিয়ে যাচ্ছে, তো মাঝখানের বাইকে উঠাইছে, এবং উনি ওনার যে মানুষগুলো ছিল, আবদুল্লাহ ভাই ছিল, জুয়েল ভাইরা ছিল, তো ওনাদেরকে জাস্ট বললো যে আপনারা মানে সালাউদ্দিনের লাশ যেন আপনাদের আগে না পড়ে। তো এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। আমার সাথে সম্পর্কের অবনতি অনেক হয়েছে ছাত্র শিবিরের সাথে বিভিন্ন সময় বা ক্যাম্পাসের বিভিন্ন ইস্যুতে, কিন্তু যতটুকু হয় বা যতটুকু আমার প্রতি অবদান আছে আমি অকপটে স্বীকার করতে আমি পছন্দ করি। তো এই কথাটা ওনারা শেষ দিন পর্যন্ত রাখছে, আমাকে নিয়ে যাওয়া থেকে শুরু করে আন্দোলন শেষ করে আমাকে সেভ করে নিয়ে আসা, আমাকে ফোনে কথা বলানো, আমাকে কি পরবো, আমি মানে কোন পথ দিয়ে সেফ, যে এই সময়ে যে মানে এই সময় এমন একটা সময়, এবং আমাকে যে রাখা, আমার মতো আমাকে রাখা মানে তো ঘরের বিপদ ডেকে রাখা। আমি একটা বাড়িতে আসি এটা জানা মানে ওই বাড়িতে আগুন ধরাই দেবে আওয়ামী লীগ তখন। এমন একটা সিচুয়েশানে আমাকে তারা প্রত্যেকটা বাড়িতে রাখছে, এমন একটা বাসায় রাখছে যে বাসায় মানে আন্টি একটা মুরগি উনি ওটা জবাই করে দিছে, দিয়ে সকালে খাওয়া দাওয়া করে আমি যাচ্ছি, উনি আমাকে বলতেছে যে আমার ছেলেটা 13 সালে র্যাবে ক্রস ফায়ার দিয়ে দিছিল এই তোমাদের রেডিও বেতার মাঠে। তো ওনার সন্তান ক্রস ফায়ারে দিছে, উনি মানে বাসায় এমন একটা জায়গা ভিতরে ঝোপের ভিতরে, ওখান থেকে একটা বাসায় গেলাম, মানে এমন এমন বাসাগুলোতে আমাকে নিয়ে গেছে যে অদ্ভুত রকমের অভিজ্ঞতা। এমন একটা বাসায় নিয়ে গেছে ওনাদের 3টা মেয়ে, কোনো ছেলে নেই। তো আমি এখন আম্মু বলেই ডাকি ওনাকে। তো উনি মানে জুয়েল ভাই যার কথা বললাম, ওনার শাশুড়ি, তার মানে আমার মেজো বোনের জামাই আর কি জুয়েল ভাই। তো উনি আমি যখন আন্দোলনে যাচ্ছি, আমার লাল সবুজ একটা পাঞ্জাবি পরে আমি সবসময় আন্দোলনে যাইতাম, আমি আন্দোলনে যাচ্ছি, উনি বেলকনিতে দাঁড়ায় আছে, 2 তলার বেলকনিতে। আমি আন্দোলন শেষ করে এসে দেখবো উনি বেলকনিতে দাঁড়ায় আছে, অপেক্ষা করতেছে আমি আসবো, রুমে ঢুকবো, ঢোকার পরে উনি পাঞ্জাবিটা নিবে, উনি পাঞ্জাবিটা পরিষ্কার করে পরের দিনের জন্য রেডি করবে। তারপরে যে অভিজ্ঞতা, আমি তো আম্মুর সাথে কথা বলতেছি না, তো উনি আম্মুর সাথে যোগাযোগ রাখতেছে নিয়মিত। এই যে দায়িত্বশীলতার যে জায়গাটা, এগুলো আসলে প্রত্যেকটা মোমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। যদি কখনো মানে এখন লিখি না ভয়ে যে কারোর অবদান যেন একটু ছোট না হয়, এই ভয়ে আমি আসলে একটা বই লিখতে পারি না। এর মানে প্রত্যেকটা ব্যক্তি আমাকে আমার এই পর্যায়ে পৌঁছানোর জন্য প্রত্যেকটা স্পেসিফিক মানুষের আমার মনে হয় যে আসলে লেখা দরকার, কারণ সময় যাবে আর এই স্মৃতিগুলো বিস্তৃত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি।
তো আশা করি লিখবেন। ইনশাআল্লাহ। তো আরেকটা বিষয়, এখন আপনি তো খুবই পরিচিত মুখ হয়ে গেছেন ওইখানে আন্দোলনে। স্বাভাবিকভাবেই সরকার আইনশৃঙ্খলা বাহিনী নামে যারা ছিল বা সরকার দলীয় যারা ছিল, গুন্ডাপান্ডা যারা ছিল, এরা তো আপনাকে টার্গেট করেছিল। যদি শেখ হাসিনার পতন না হইতো তাহলে আপনার কি অবস্থা হতো? আপনি কি মনে করেন? এটা স্পেসিফিক আমি না, এটা প্রত্যেক মানুষ, কোটি কোটি মানুষ যারা রাস্তায় নামছে প্রত্যেকেই বিপজ্জনক অবস্থায় ছিল। কারণ হাসিনা খুব ঠান্ডা মাথার খুনি। সে মানে তার খুনের বর্ণনা বা আমাদের ভাইরা যারা আয়নাঘরে ছিল তাদের বিবরণ, তাদের নৃশংসতা, তার নৃশংসতা তো আমরা অহরহ সাক্ষী, শাপলা ট্র্যাজেডির সাক্ষী, তার বিচার বহির্ভূত হত্যাগুলোর সাক্ষী। তো সে খুব ঠান্ডা মাথার খুনি, সে কাউকে ছাড় দিত না। এবং বারবার প্রত্যেক রাজনৈতিক সংগঠনকে একটা জিনিসই মনে করায় দিই যে নামে হোক বেনামে হোক, সফট আওয়ামী লীগ, ক্ষতিকর আওয়ামী লীগ না, এই কোনো ওয়ার্ড ইউজ করে কোনো নামে বেনামে কোনো ব্যক্তিকে পুনর্বাসন করেন না। কারণ এরা এত প্রতিশোধ পরায়ণ। শেখ মুজিবের মানে হত্যার বা আপনার এই যে মুক্তিযুদ্ধে রাজাকারের টার্মটা ইউজ করে সে কিন্তু আলটিমেট যেটা করছে, একটা সময় গিয়ে জামাত ইসলামের গুরুত্বপূর্ণ নেতাদেরকে ফাঁসিতে ঝুলাইছে। তখন অন্য রাজনৈতিক দলগুলো চুপ ছিল। তারপরে বিএনপিকে শুরু করছিল সবে মাত্র, এর মধ্যে জুলাই হয়ে গেল। এবং সে একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতো সময় পাইলে, কাউকে ছাড় দিত না এবং এখনও পর্যন্ত দিবে না। আমাকে একটা হত্যা মামলার জুলাইয়ের পরে ছাত্রলীগের একজনকে উনি মাসুদ নামের একজন, তো ওনাকে মেরে কারা যেন পুলিশ স্টেশনে ফালায় রাখছে। আনফর্চুনেটলি ওই পুলিশ স্টেশন যেহেতু ভাঙা এবং একটা ধর্ষক বা ওই পরিচয় স্টুডেন্টরা ধরছে যাতে মব না হয়, আমি তাকে থানায়, এই দুইজনকে থানায় নিয়ে আসছি। তো এই বিষয়টাকে এমনভাবে তসলিমা নাসরিন, সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের অফিসিয়াল পেজ থেকে এমনভাবে পোট্রে করা হয়েছে যে এই আবদুল্লাহ মাসুদের খুনি আমি। আচ্ছা, তো আমি শিওর যে যদি কখনো আওয়ামী লীগ ফিরে আসে, এবং আমি ওটার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড, এবং আমি এটা নিয়ে নাড়াচাড়া করি না, কারণ এটা আওয়ামী লীগের একটা গেম। তারা আমাদের প্রতি রাগ আছে। আমরা যখন তৃতীয় ধাপে আন্দোলন শেষ, সারা বাংলাদেশ নিশ্চুপ, 29 জুলাই কিন্তু সেই 70-80 জন রাজশাহীর 70-80 জনকে কারফিউ ব্রেক করছিল সেম ডিক্টেটর বলে। তো ওই মিছিলের নেতৃত্ব তো আমার ছিল, তো রাগ তো আছেই। সো ওইটা আমি আমার লাইফের নর্মাল ইয়ার সাথে নিয়ে নিছি যে এটা যদি রাজনৈতিক দলগুলো ভুল করে ওটার খেসারত হিসাবে আমার জীবন যাবে। এই মিথ্যা মামলা এবং এই ওর স্ট্র্যাটেজিটাই হচ্ছে এটা, একজনকে মিথ্যা মামলা দিবে এবং ওইটার উপর প্রতিষ্ঠিত করে টোটাল সে তার মতো ঠান্ডা মাথায় তার পথের যত কাট আছে সে সাফ করবে। একটা সময় তো আমরা দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারিতে আসলে আন্দোলন সংগঠিত হয়েছে এবং আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। তো এই প্ল্যাটফর্মটা মাঝখানে অকার্যকর করা হয়, এখন আবার এটাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হচ্ছে। আপনি দেখলাম এটা নিয়ে একটু সমালোচনামূলক পোস্টও করেছেন। তো এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখছেন? কোনো প্রয়োজন নেই সমন্বয়ক জিনিসটা, মানে একটা সময় গিয়ে গালি হয়ে গেছে এখন, এবং এটা ভবিষ্যতে আরও বাজেভাবে এস্টাবলিশড হয়ে যাবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মজার ব্যাপার কি জানেন, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লিখিত মানে জুলাইয়ের পরে হওয়া কেন্দ্রীয় নির্বাহী কমিটি, জেলা কমিটি, মহানগর কমিটি বা কোনো কমিটিতে বা কোনো সেলে আমি নাই। আচ্ছা, কারণ কি? কারণ আমি রাজশাহীর মানুষ। প্রথমে খুব করে চাইতাম যে এই ব্যানারটাকে বাঁচায় রাখতে, গণমানুষের একটা ব্যানার। তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে যেভাবে রেসপেক্ট করতো মানুষ, আমি খুব করে চাইতাম যে এই ব্যানারে ঢুকতে। তো আনফর্চুনেটলি তখন যারা নেতৃত্বে আছে তারা কি মনে করে যেন মানে ব্যানারটাকে নিজেদের কুক্ষিগত করে রাখছে। এবং আমি ওই সাবেক সমন্বয়ক, বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক, ওইটাই আমার পরিচয় ছিল। এবং বৈষম্যবিরোধী ব্যানারে যেহেতু আন্দোলনটা করছি ওটা দায় আমার ডেফিনেটলি আছে। এবং এটা চরম একটা ভুল হচ্ছে এখন। বৈষম্যবিরোধী ব্যানারটাকে কিসের আশায় বাঁচায় রাখবে? হ্যাঁ, বাঁচায় রাখুক, কোন মানুষদের হাতে দিয়ে বাঁচায় রাখতেছে? যারা বিতর্ক মুক্ত মানুষদের দিয়ে দিক। এবং
বৈষম্যবিরোধী কী ফাংশন করতেছে এখন? জুলাই সনদ নিয়ে ফাংশন করতেছে, জুলাইকে বৈধতা দেয়া নিয়ে ফাংশন করতেছে। সরকারের প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা বিষয়ে যে সংস্কারগুলো করার কথা ছিল, আমাদের এই আন্দোলনটা কী নিয়ে হয়েছে? কোটা নিয়ে। প্রত্যেকটা সেক্টর এখন পর্যন্ত কোটা আছে। বিজ্ঞান কোটা চালু করছে, আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে পোষ্য কোটা আছে, এগুলো নিয়ে কথা বলতেছে। শিক্ষা নিয়ে একটা আন্দোলন হওয়ার পরে সেই ব্যানার কেন শিক্ষা কমিশন গঠন নিয়ে আলোচনা তুলবে না? এখনো পর্যন্ত শিক্ষা কমিশন গঠন হয়নি। বিসিএস নিয়ে আলোচনা, বিসিএস যে পুনর্গঠন, এটা নিয়ে কোনো আলোচনা নাই, মানে বেসিক কোনো সংস্কার নাই। তাহলে এই ব্যানারটার আলটিমেট কাজ কি, বা কি কেন্দ্রে ফাংশন করতেছে? কোনো ফাংশন না, একটা পপুলিস্ট একটা ব্যানার, ওই ব্যানারটাকে ধরে কিছু নেতা তৈরির জন্য আমার মনে হয় যে ব্যবহৃত হচ্ছে, এছাড়া আর কিছুই না। কারণ বৈষম্য বিরোধী এখন আমার মনে হয় না যে আর কোনো কাজে দিবে। কারণ এখন যারা এই বৈষম্য বিরোধী থেকে পরবর্তীতে যারা থানা, জেলা, মহানগর কমিটিতে গেছে, সীমাহীন চাঁদাবাজি করছে, সীমাহীন দুর্নীতির সাথে জড়িত। তো এইটাকে ওই যে আগে আমি খুশি ছিলাম যে শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি আছে, যদিও কেন্দ্রীয় কমিটির সবাইকে আমার পছন্দও ছিল না। কেন্দ্রীয় কমিটি আছে, জেলা উপজেলা কোনো কমিটি নাই। জুলাইকে বাঁচায় রাখার জন্য এই প্ল্যাটফর্মটা কাজ করুক, ফাংশন করুক। কিন্তু এই যে আবার করে রাখা, আবার চাঁদাবাজি, আবার বিভিন্ন ধরনের একে ধরে নিয়ে যাবে, কে সাবেক সমন্বয়ককে পুলিশে র্যাবে ধরে নিয়ে গেছে। আমি সমন্বয়ক ছিলাম, আমার এটা একটা তখন নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়বে মানে কি পড়ছে, অহরবার পড়ছে। আমাকে চাঁদাবাজ ট্যাগ খাইতে হয়েছে, কিছু না করেও একটা স্পন্সরের চিঠি দিছি। মিডিয়া, আমি বারবার বলছি মিডিয়াকে সংস্কার করা প্রয়োজন। বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম করে নাই, ইন্টারিম করে নাই। প্রশাসন সংস্কার করা প্রয়োজন, প্রশাসন সংস্কার করে নাই। কি সংস্কার করতেছে আলটিমেট? তাহলে মিডিয়া এখন এমন ক্যাপশন দিবে, আমি একটা ৩৬ জুলাই মুক্তির উৎসব করবো, একটা কনসার্ট, সো ওইখানে ভিসি স্যারের সিগনেচার নিয়ে আমি অফিসিয়াল সব হেড অফিসগুলোতে আমি একটা চিঠি ইস্যু করলাম, স্পন্সর আহ্বান করে, যেটা সবাই করে। যারা নিউজ চ্যানেল চালায় তারাও নিচে দিয়ে রাখে যে হ্যাঁ RFL বা এই এটার বিজ্ঞাপন আসতেছে। তো এটা কি চাঁদাবাজি? কিন্তু এটাকে ছাত্রদলের একজন নেতা এবং আমাদের সমন্বয়কদের ভিতরে একজন, দুইজনই যদিও জিএস পদে প্রার্থিতা করেছেন এবং আল্লাহ তাদেরকে তাদের উত্তম ফয়সালা তাদেরকে দিছে। আল্লাহ কারোর জুলুমটা দীর্ঘস্থায়ী করে না আর কি। তারা দুইজন মিলে পুরো ক্যাম্পাসে ন্যারেটিভ দাঁড়া করা হলো যে আমি চাঁদাবাজির জন্য ৭৬ লাখ টাকা চাইছি। আচ্ছা, চাইছি বলতে জেলা প্রশাসকের কাছে আমি যখন চিঠিটা নিয়ে গেলাম, তখন চিঠিটা আমি বলছি যে আমার এই প্রোগ্রামে খরচ হবে ৭০ লাখ বা এত টাকা খরচ হবে। এখন এসে এই সমন্বয়ক ভাইটা উনি পোস্ট করলো যে সালাউদ্দিন আম্মারকে কোন মানে একটা প্রোগ্রাম করার জন্য জেলা প্রশাসক থেকে ৭৬ লাখ টাকা দিচ্ছে। চাওয়া আর দিচ্ছে দুইটার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তারপরে ওই যে চিঠিটা পাঠাইলাম, ওই যে চিঠিটা দিলাম, ওইটা কিন্তু প্রত্যেক ডিপার্টমেন্টের প্রোগ্রামগুলোতেও জেলা প্রশাসক বা নগর ভবনকে দেয়। নগর ভবনের ফান্ডটাই হচ্ছে এটাই, যে কোনো কালচারাল প্রোগ্রামগুলো করার জন্য ডিপার্টমেন্টাল প্রোগ্রাম এটা দেয় ওরা। এটা অনৈতিক কিছু না বা এটা নিয়মের বাইরে কিছু না, আমি সব প্রসেস মেনটেন করছি। তো ওই চিঠিটা মানে ওনাদের বিতর্কিত করতে এত ইচ্ছা করলো যে ওই চিঠিটা ওনারা নগর ভবন থেকে ওই চিঠিটা ওনারা উদ্ধার করলো, একটা ছবি তুলে আনলো। ওখানেও তো ডেফিনেটলি নগর ভবনে তাদের লোকজন থাকে, ছবি তুললো, ফেসবুকে পোস্ট করলো যে আমি নগর ভবন থেকে ইচ্ছাকৃতভাবে আমি তাদের কাছে চাঁদা চাইছি। সাথে সাথে নিউজ হয়ে গেল যে সমন্বয়কের ৭৬ লাখ টাকা চিঠি, চাঁদা চেয়ে চিঠি বিভিন্ন জায়গায় সারা বাংলাদেশে এটা নিয়ে মিডিয়া ট্রায়াল হয়ে গেল। অথচ একটা বিভাগের আন্দোলনের নেতৃত্ব দিছি, মিনিমাম ১০০ কোটি টাকার মালিক হইতে পারতাম। খুব ইজি ব্যাপার ছিল, কারণ ওই সময় বি অনেস্ট, ওই সময় ওইটা আমার, এখন রাজশাহীর মানুষও বলতে পারবে যে ওই সময় আমার উপরে কথা বলার মতো তখনও কেউ ছিল না। তখনও যত রাজনৈতিক নেতৃবৃন্দ আছে সবাই খুব রেসপেক্ট করতো, এবং যদি চাইতাম খুব সহজেই ১৭ কোটি টাকার মালিক হইতে পারতাম। না, ওই সময় যেটা হয়েছে যে বিভিন্ন ধরনের বিরোধ, তারপরে হচ্ছে কারোর সাথে কারো সমস্যা, সবাই কিন্তু সমন্বয়কদের কাছে গিয়েছে এবং এই সুযোগটা অনেকেই নিয়েছে অনেক জায়গায়, এবং এটা নিউজ হয়েছে। আর ফেসিস্ট আওয়ামী লীগ যে লিগাসি রেখে গিয়েছে মিডিয়ার, এরা কিন্তু এই সুযোগ পেলেই
ব্যাপারটাকে হাইলাইট করে দেখিয়েছে আসলে। তো অনেক বিশেষ করে অনেক যারা ব্যবসায়ী ছিলেন তারা তাদের ব্যবসাকে ধরে রাখার জন্য বা বিভিন্ন কারণে আসলে সমন্বয়কদের অনেক কাছে অফার গিয়েছে। আসছে, অনেক অফারই আসছে। ইভেন মানে অনেকবারই বলা হয়েছে যে ভাই আপনাকে এত % দিব, আমাকে এই কাজটা করে দেন, এই করে দেন। তো মানে অনেকগুলো অফার আসছে। আমি ইভেন মানে আমার জীবনের খুবই গুরুত্বপূর্ণ 2টা মানুষ, বাবা এবং মা। আব্বু আমি এখন পর্যন্ত আমাকে ওপেন চ্যালেঞ্জ, আমি মন্ত্রণালয়ে কোনো দিন আমার ব্যক্তিগত কোনো জায়গায় আমি কখনো করছি কিনা। আমার আব্বুর চাকরির বেতন আটকায় আছে 2015 থেকে। উনি যেহেতু ইবতেদায়ী মাদ্রাসার সহসুপার পদে আছেন, আমি শিক্ষা মন্ত্রণালয়ে 2 থেকে 3 বার গেছি শুধুমাত্র পোষ্য কোটা নিয়ে এবং জোহা স্যারের এই সময়টাকে নিয়ে কথা বলার জন্য। তো আমি চাইলে ওই সময়টা আব্বুর কথা বলতে পারতাম এবং ওনার বেতনটা দেওয়ার ব্যাপারে আমি কথা বলতে পারতাম। তারা আমাকে ডেফিনেটলি কোঅপারেট করতো, কারণ আমি যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিলাম। এটা করি নাই। আম্মুর স্কুল 30 কিলোমিটার 60 কিলোমিটার প্রত্যেকদিন যাওয়া আসা করতেছে উনি। আমি চাইলে এটাও চেষ্টা করলে আমি পারতাম, আমি করি নাই। নিয়মের বাইরে থেকে করতে চাই নাই। আব্বু স্ট্রোকের রোগী, এখনও পর্যন্ত ওনাকে কতবার মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। আমি সন্তান হিসেবে এই কাজগুলো আমি অবশ্যই করতে পারতাম, কিন্তু আমি করি নাই কেন? যদি বৈধ পন্থায় করা যায় আমি আমার জায়গা থেকে ওকে আমি করব, কিন্তু এই এথিক্স যদি আমি মেনটেন করতে পারি তাহলে আমাকে মানে যখন কোটি কোটি টাকার হাতছানি ছিল ওইটা যেহেতু মানে সমন্বয় করতে পারছি বা ওইটা ব্যালেন্স করতে পারছি, আমাকে এখন এসে একটা চিঠি নিয়ে এইভাবে ট্রায়াল দেয়া তো এবং এটার মানে রেজাল্ট আলটিমেট এই যে ন্যারেটিভগুলো এটা ভেঙে চুরমার করে দিয়েছে আল্লাহ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিজয় দিয়ে। তো এখন যদি আমরা রাষ্ট্রীয় ইলেকশনে আসি, তো রাষ্ট্রীয় ইলেকশনটা নানান কারণে আপনার জন্য চ্যালেঞ্জিং ছিল, আমরা যতটুকু দেখেছি। মিডিয়া ট্রায়াল ছিল, তারপর হচ্ছে বিশ্ববিদ্যালয় থেকেও কর্মচারী কর্মকর্তা শিক্ষকগণ অনেক গ্রুপের ছাত্ররা আপনার বিরুদ্ধে ছিল আসলে একটা নির্দিষ্ট গ্রুপের। তো সব মিলিয়ে এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আপনি আসলে জিএস পদে নির্বাচনের হিম্মতটা কীভাবে পেয়েছেন আসলে? দেখেন মানে ক্যাম্পাসের বাইরের আবহাওয়া একরকম, গোটা দেশে আমি পরিচিত হয়ে গেলাম। এই যে ন্যারেটিভ একটা খেলা চলে, গোটা দেশে পরিচিত হয়ে গেলাম শিক্ষক লাঞ্ছনাকারী, বেয়াদব, চাঁদাবাজ, এক্সেট্রা পরিচিত হয়ে গেলাম। কিন্তু ক্যাম্পাস শিক্ষার্থীরা সর্বাধিক, এবং আমি 21-22 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী, মানে আমি মনে হয় গোটা ছাত্র সংসদের সর্বকনিষ্ঠ জিএস, এবং আমার মনে হয় না যে ইতিহাসেই তখনকার সময় তো আরও প্রবীণ মানুষরা, তো আমি বলতে পারি স্বাভাবিকভাবে যে আমি সর্বকনিষ্ঠ জিএস সারা বাংলাদেশের নির্বাচিত যত শিক্ষা প্রতিষ্ঠান আছে। তো জুলাইয়ের পরে আমি ক্যাম্পাসে মানে ক্যাম্পাস কেন্দ্রিক মুভ করারই চেষ্টা করছি এবং অনেকগুলো ন্যারেটিভ দাঁড়াইছে। একটা পর্যায়ে শিক্ষার্থীরা বুঝছে যে এই একটা ছেলে, আমি মানে সবাই যেটা বলে আর কি, যে একটা ছেলে যার পিছনে কোনো কর্মী নাই, যারা ছিল সব আমার সহযোদ্ধা, যে আমরা 8-10 জন 15 জন একটা আন্দোলন করতেছি বা করতেছি, যাই করতেছি, তো এই কর্মী নাই, কিন্তু তাকে নিয়ে এত পড়ে থাকার কারণ কি? এবং এত একটা ন্যারেটিভ আসতেছে, আরেকটা দিচ্ছে, শিক্ষার্থীরা প্রোটেস্ট করা শুরু করলো। তো ওই যে বললাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে বাকসাস বা অন্য প্যানেলের ছাত্রদলের ভরাডুবির কারণ হিসাবে আমি মনে করি যে তারা অপোনেন্টকে ব্যাশিং করা, রাইট, এই ব্যাশিংটা তাদের জন্য ব্যাকফায়ার করছে। মানে নিজের যে কাজ এগুলো তুলে না ধরে অপোনেন্টকে কিভাবে অ্যাকচুয়ালি করা যায়। তো এই সেম কাজটা আবার ওইখানে সকল প্রতিনিধিরাই করছে এবং তাদের জন্য ব্যাকফায়ার করছে। আমাকে নিয়ে অনেক পোস্ট করা হয়, অনেক ন্যারেটিভ দ্বারা করানোর চেষ্টা করা হয়, হয়তোবা শিক্ষার্থীরা ন্যারেটিভ ভাঙে, নাহলে কেউই ভাঙে না, আমি কোনো কিছুর অ্যান্সার দিই না। আচ্ছা, আমাকে নিয়ে হুট করে একটা প্রশ্ন, বা একবার সামান্তা শারমিন আপু আসলেন রাজশাহীতে, তো এনাদের সবার সাথে আমার পরিচয় হচ্ছে আমার জুলাইয়ের যোদ্ধারা।
উনি আসলেন, ডাকলেন, আমাদের ওখানের একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া শেষে আমি চলে আসলাম। এসে ফেসবুকে ঢুকে দেখলাম যে সামান্তা শারমিন আপু আমাকে 30 লাখ টাকা দিয়ে গেছে। আচ্ছা, তো এখন ওইটা দিয়ে আমি যে আবার পোস্ট করব, এই পোস্টকে কেন্দ্র করে আবার একটা পোস্ট হবে, আবার ন্যারেটিভ, পাল্টা ন্যারেটিভ হবে। তো এই জন্য ভাবলাম যে আমি চুপ থাকি, একটা না একটা সময় গিয়ে বোঝাই যাবে, সব কিছু ক্লিয়ার হবে আর কি। তো এই যে ব্যাপারগুলো বিভিন্ন ন্যারেটিভ দ্বারা করানোর চেষ্টা করা হতো, আমি আমার জায়গা থেকে আমি সাইলেন্টলি, এবং আমি বিশ্বাস রাখতাম রাবি শিক্ষার্থীরা এবং টোটালটা আল্লাহর ফয়সালা, যে লাখ লাখ টাকার ঝঞ্ঝনানি ছিল। সেই জায়গায় কিছু লিফলেট, কিছু স্টিকার আর মুখের কথা, কাউকে কিছু খাওয়াইতেও না পারা, ইভেন যারা কাজ করছে তাদেরকেও তো খাওয়ানো হয়নি। তো সেই জায়গা থেকে মানে আল্লাহ যে কীভাবে নিল, আমি যখন মেয়েদের হল থেকে ভোট মানে ইয়াটা আসতেছে, রেজাল্টগুলো আসতেছে, ভাবলাম যে মেয়েরা ভোট দিছে, হয়তো বা মেয়েরা একটু আবেগী, তারা তাদের জায়গা থেকে মনে করছে সালাউদ্দিনের প্রতি একটা সফট কর্নার আছে, এই জন্য হয়তো বা ভোট দিছে। ছেলেরা মনে হয় দিবে না। আচ্ছা, তো কারণ ম্যাক্সিমাম আমাকে নিয়ে পোস্ট করতো ছেলেরা, তো আমি ভাবলাম হয়তো বা ছেলেরা হয়তো আমাকে ভোট দিবে না। পরে গিয়ে দেখলাম যে ছেলেদের হলগুলোতে ডাবল হচ্ছে আমার ক্যান্ডিডেটের সাথে, যে ধরেন উনি 500 পাচ্ছে, আমি 1000 পাচ্ছি, এরকম একটা ডিফারেন্স হচ্ছে। তো এটা আল্লাহর ফয়সালা, এবং ওনারা প্রত্যেকটা ভোট, আমি আমার সর্বোচ্চ ভোট হচ্ছে সিনেটে, এটা দ্বিতীয় সর্বোচ্চ ভোট হচ্ছে আমার ভিপির, এবং তৃতীয়টা আবার আমার জিএসএ, যেই 11,500 সামথিং ভোট, প্রত্যেকটা ভোট শুধুমাত্র মুখের কথা, শুধুমাত্র জুলাইয়ের কিছু কাজ, শুধুমাত্র আমাকে ভালোবেসে এবং মনে করছে যে কিছু করতে চাইলে, এবং কেন জানি না আমি যখন ভোট চাইতে গেছি বললো সবসময় একটা কথাই বলেছে, যাকে যাই ভোট দেয় না কেন আমাদের ছাত্র সংসদে একটা বেয়াদব রাখা খুবই দরকার। তো মানে তখন ওই যে ন্যারেটিভ দাঁড়া করানোর একটা চেষ্টা করা হচ্ছে যে ওর শিক্ষকদের লাঞ্ছিত করছে, কিন্তু ওভারঅল এটা হয় নাই। মানে মেইন যেটা হয়েছে যে আমাদেরকেই হামলা করা হয়েছে। ওই সেম মানে নির্বাচনের ঠিক 5 দিন আগে পোষ্যকোটাকে ফেরত আনা, ওইটা ডেফিনেটলি একটা কনসার্নের ব্যাপার, যে আপনি পোষ্যকোটাকে পুঁজি করে কি মানে রাকসুকে পুঁজি করে পোষ্যকোটাকে আদায় করে নিতে যাচ্ছেন, নাকি রাকসু বানচাল করতে যাচ্ছেন পোষ্যকোটাটাকে সামনে এনে। সেই জায়গায় আমরা প্রোটেস্ট করছি, আমাদেরকে মারছে, মেরে আমরা যখন ডিফেন্স করার যে ভিডিওগুলো ওইগুলো দেখায় বলতেছে যে আমরা শিক্ষকদের লাঞ্ছিত করছি, এবং সারা বাংলাদেশে এটা, এবং ইভেন খুব অবাক লাগে এবং আমি খুব আশ্চর্য হই যখন দেখি যে ছাত্র শিবিরের বড় বড় নেতারা, বিজ্ঞ মানুষরা এটা নিয়ে পোস্ট করে, এবং আমাকে ওইভাবে, হয়তোবা এটা তাদের পলিটিক্যাল স্ট্যান্ড হইতে পারে কারণ তাদের প্যানেলের জিএস ছিল। আচ্ছা, তো এই মানুষগুলা তখন আমাকে শিক্ষক লাঞ্ছনাকারী, আমার বিচার হওয়া উচিত এগুলা, এবং বিচার হইতো আমার যদি আমি জিততে না পারতাম। শিক্ষার্থীরা এটা বুঝছিল, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে আমি আজীবন কৃতজ্ঞ। আমি এখনও বলি যে আমার সার্টিফিকেট হয়তো বা রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে নিয়ে যাওয়ার মতো সুযোগ হবে না, কারণ আমি খুব বেশি পজিটিভ না প্রশাসনের জন্য। আচ্ছা, কারণ আমি শিক্ষার্থীদের জন্য যত নিচে নামা লাগে আমি নামতে আমি রেডি আছি, কারণ আমার কাছে 1 বছর খুবই গুরুত্বপূর্ণ। তো ওই জায়গা থেকে শিক্ষক মানে এই যে সম্পর্কটা, এটা আমি কিন্তু নিজে গিয়ে ক্ষমা চেয়ে আসছি শিক্ষকদের কাছে, যে যেটাই হয়েছে আনএক্সপেক্টেড একটা ব্যাপার। কিন্তু আপনি যখন শাসক ব্যক্তি, প্রফেসর মাইনুদ্দিন স্যার, ব্যক্তি সালে হাসান নকিব স্যার, ব্যক্তি ফরিদ খান স্যার, ওনার অসম্ভব শ্রদ্ধার আমার কাছে। কিন্তু আপনি যখন শাসক, আমি শোষিত শ্রেণীর একজন প্রতিনিধিত্ব করতেছি, আমার শিক্ষার্থীরা 8 জন অনশনে বসে আছে, তারা হসপিটালে যাচ্ছে, বাঁচবে কি মরবে জানি না, তখন আমাকে আপনার কাছে জবাব নিতে হবে, আমাকে এটা করতে হবে। তো এটাকে আপনি শিক্ষক লাঞ্ছনা হিসেবে পোর্ট্রে করবেন, নাকি এই পিক মোমেন্টে এসে পোষ্যকোটাটাকে ফেরত আনাটাকে আপনি ব্লেম দিবেন? এটা হচ্ছে মেন ফ্যাক্ট আর কি। তো সব কিছু অল অ্যাবাউট পলিটিক্স। তো শিক্ষার্থীরা আমাকে নতুন জীবন দিয়েছে, এবং আমিও চাই শিক্ষার্থীদের জন্য এই অঙ্গীকারটা বা এই কৃতজ্ঞতাটা স্বীকার করে, আমি এই জন্যই, আমি কেন জানি না, আমি খুব করে চাই যে আমি সকাল 6টা থেকে আমি রাত মানে পরের দিন 5টা পর্যন্ত আমি ভিসি স্যারকে আমি বলছি যে স্যার কোনো মতে আমার রুমে বেড অ্যালাউ করা যাবে কিনা, যে আমি আমার রুমেই থাকতে চাই, এবং দরজাটা সবসময় খোলা থাকে। হ্যাঁ, ছাত্র সংসদটা সবসময় খোলা থাকুক, স্টুডেন্টরা আসে, যতগুলো আসে মানে চেষ্টা করি যে
জিনিসটা শোনার জন্য, যত কথা বলার জন্য। এবং চায় মানুষ শুনাইতে। ইভেন মানে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, এমন এমন কিছু মানুষ আসে শুধু কান্না করতে আসে। আমি জানি অদ্ভুত একটা ব্যাপার যে কান্না করতে আসে যে ভাই আমার কথাটা কেউ মূল্যায়ন করতেছে না, আমার এই অবস্থা, আমার মানসিক অবস্থা খারাপ, মনে হলো যে আপনি আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। কেউ পড়াশোনা করতে এসে ডিপ্রেসড হয়ে যাচ্ছে, বেশিরভাগ শিক্ষার্থীরা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে উঠে এসে জীবন নিয়ে চরম একটা হতাশায় ভুগে। তো এই মানুষগুলো আসে, আবার কথা বলে ওনারা চলে যাচ্ছে, 2-3 জন এমন আসছে। তো এই জিনিসগুলো আসলে আমি খুব এনজয় করি এবং আমি চাই যে আমার পুরো সময়টাই আমি এগুলো করতে আছি। এই জায়গায় একটা জিনিস আমরা স্পষ্ট, সেটা হচ্ছে আপনার একটা ন্যারেটিভ দাঁড় করলো যে আপনি বেয়াদব, তারপর এইটাই আবার ব্যাকফায়ার করলো। যেমন আমরা জুলাইয়ে দেখেছিলাম যে রাজাকার ট্যাগ দেওয়া হলো, মানে ছাত্ররা নিজেরা রাজাকার হিসেবে নিজেকে উপস্থাপন করলো। তো এরকমভাবে তারা ভাবলো যে একজন বেয়াদব থাকা দরকার ছাত্র সংসদে, সে যেন আমাদের পক্ষে বেয়াদবি করতে পারে সবসময়। এটা শিক্ষার্থীরা বলে, আমি বলতেছি না, কারণ আমি বেয়াদবিটা করতে চাই না। আমি চাই যে সঠিকভাবে শিক্ষার্থীদের অধিকারটা যেভাবে। একটা বিষয় হচ্ছে যে আপনাদের কিছুটা খরচ তো অবশ্যই হয়েছে, একটা অসংখ্য খরচ তো করতে হয়েছে, সেটা কিভাবে ম্যানেজ করেছেন? আমরা যতটুকু জানি আন্দোলনের আগে আপনাকে কোচিং সেন্টারে কাজ করতে হয়েছে, তারপরে তো সেটাও ছিল না, তো সেসব নির্বাচন আসলে কিভাবে করতে হয়েছে? নির্বাচন আসলে ওই যে এটা তো সোশ্যাল মিডিয়ায় অনেক আসছে এবং আমি এটা নিয়ে আসলে কেন জানি বলতে চাই না, কারণ নর্মাল বাবা মা তার সন্তানের জন্য করবে, ইটস নর্মাল। এবং আমি একটা পোস্টে ক্লিয়ারও করছি যে মা চাই তার সন্তানকে বাঁচাইতে, এখন সন্তানকে কিভাবে বাঁচাবে বা সন্তান কিভাবে বাঁচবে এই পন্থা খুঁজতে খুঁজতে আমার মা, আমার মনে হয় যে উপমহাদেশে সেরা রাজনীতিবিদ হয়ে গেছে। আচ্ছা, কারণ খুব ইন্টারেস্টিং ব্যাপার যে আমি এই নির্বাচনে প্রচারণা করতেছি, আমার মানে আমাকে 2 ধাপে টাকা দিছে, 70,000 টাকা দিছে, এবং আমার নির্বাচন করতে 1,20,000 টাকার মতো খরচ হয়েছে। নির্বাচন করতে ডেফিনেটলি খরচ হবে। আমি নির্বাচনের মাঠে দাঁড়ায় বললাম যে আমার ফান্ড নেই, আপনারা আমাকে ভোট দিয়েন, তো এটা তো আসলে হবে না। তো মিনিমাম খরচ, হ্যাঁ মিনিমাম খরচ তো একটা ডেফিনেটলি হবে। তো 2 ভাবে আম্মু খরচ দিছে। আম্মুর মানে স্কুলের যেই টিচার লোন একটা আছে, ওই টিচার লোন নিয়ে আম্মু টাকা দিছে। আর আমার এক বড় ভাই, আমার ডিপার্টমেন্টেরই বড় ভাই, তো উনি বললেন যে তুমি আমার নাম কোথাও বলবা না, এই জন্য আমি বলি না। উনি স্বাভাবিকভাবে উনি আমাকে বিকাশে 20,000 টাকা পাঠিয়ে দিয়ে বলতেছে যে এটা খরচ করে নির্বাচনের সময় তোমার কাজে দিবে। তারপরে এই তো আর কি। তো এভাবেই আর কি নির্বাচনের খরচ, এটা খুব নর্মাল ব্যাপার। যে অ্যাবনর্মাল কিছু হয়েছে বা কেউ আমাকে লাখ লাখ টাকা দিছে, লেনদেন হয়েছে, বিষয়টা না, যেমনটা 30 লাখ টাকার কথা বলা হয়েছিল। হ্যাঁ। তো এখানে ইন্টারেস্টিং একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে আপনি নির্বাচিত হওয়ার পরে এনসিপির রিলেটেড যারা ছাত্র সংগঠনের যারা আছেন বা এনসিপির যারা আছেন আপনাকে অভিনন্দন জানিয়েছেন, কেউ কেউ আপনার সাথে দেখা করেছেন, তারপর হচ্ছে সংবর্ধনাও দিয়েছেন। তো আপনি কি আসলে মানে এনসিপির হয়ে রাজনীতি করেছেন কিনা, আমি বা ইলেকশন করেছিলেন কিনা? আমার কাছে জুলাইয়ের মানুষগুলো অসম্ভব প্রিয়। এখন এটা নাহিদ ভাইও হইতে পারে, এটা এখন সবার অপছন্দের কাদের ভাইও হইতে পারে, এটা এখন সবার পছন্দের সাদিক কায়েম ভাই হইতে পারে, আক্তার ভাইও হইতে পারে। সবাই জুলাইয়ে যারা ছিল এখন বিতর্কিত কাজ করতেছে বা যেটাই করতেছে না কেন, আমি ওগুলো নিয়ে আমি কোনো কথা বলি না, এটা যার যার ব্যাপার, যার যার বিজনেস। কিন্তু আমি আমার জায়গা থেকে মানুষগুলোকে অসম্ভব শ্রদ্ধা করে আজীবন করব, যদি তারা আওয়ামী লীগ পুনর্বাসনের কাজ না করে। এবং আমি এখনও পর্যন্ত বিশ্বাস করি যে তারা এগুলো করতেছে না। আচ্ছা, কারণ আমার কাছে এখন পর্যন্ত আমার কাছে একটাই শত্রু, সেটা হচ্ছে আওয়ামী লীগ। আর আমি কাউকে শত্রুই মনে করি না। এবং আমি এখন এই যে ছাত্র শিবির থেকে সংবর্ধনা দিল, ইভেন আমি জুলাইয়ের পরে আমার একটা স্মৃতি লিখন প্রতিযোগিতা হয়েছিল ছাত্র শিবিরের, সেখানেও অ্যাটেন্ড করছি, সেখানেও পুরস্কার নিছি। তো আমি কি ছাত্র শিবির? তো মানে সব জায়গার প্রিয় মানুষগুলা বা যাদেরকে আমি ফলো করি, ওনাদের সাথে মেশার সুযোগ হলে তো ডেফিনেটলি আলহামদুলিল্লাহ আমি যাব। ব্যক্তি নাহিদ ইসলাম বা রাজনৈতিক নাহিদ ইসলাম আর ব্যক্তি নাহিদ ইসলাম আমার কাছে আকাশ পাতাল পার্থক্য।
ডাকসুতে মানে ছাত্রলীগের চোখে চোখ রাঙিয়ে কথা বলা আক্তার ভাই, সে আমার কাছে তো একটা আইডল হিসেবেই কাজ করবে। আমি তাকে ভাসানীর মতো ফলো করি। এখন সে এনসিপি করলো না, সে পরবর্তীতে জামাত ইসলামে যোগ দিল বা বিএনপি করলো, আমি ব্যক্তি মানুষটাকে পছন্দ করি আর কি। তো এটা এমন না যে আমি এনসিপি রাজনীতি করতেছি বা তাদের পারপাস সার্ভ করতেছি। যখন আমাকে কেউ রাজনীতি নিয়ে প্রশ্ন করে যে আপনি কোনো রাজনীতি করেন কি না, তখন আমি একটা কথাই বলি, বা এখন নির্বাচিত হওয়ার পরে যে আমি একটা বছর জাজমেন্ট করব, এবং সামনে যদি রাকসু হয় তাহলে তো সামনে অংশগ্রহণ করলে সেটাও যদি নির্বাচিত হতে পারি তখনও একটাই থাকবে যে আমি ছাত্র সংসদের দায়িত্বে থাকাকালীন যেই ছাত্র সংগঠনটা শিক্ষার্থীদের কল্যাণে সবথেকে বেশি কাজ করতে আমাকে সহযোগিতা করবে, আমি সেই রাজনীতি করব। আওয়ামী লীগ বাদে, ডেফিনেটলি আওয়ামী লীগ বাদে। এখন খেলাফত মজলিস আছে, এখন জামাত ইসলামী আছে, বিএনপি আছে, এনসিপি আছে। যেই আমাকে রাজনীতি করতে আমন্ত্রণ জানাবে, আমার একটাই কথা থাকবে, আপনি আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 30,000 শিক্ষার্থীর জন্য ভাবেন, আমি আপনার জন্য ভাববো। আমি দেখবো আপনার এথিক্স যদি ঠিক থাকে এবং আপনি যদি আমার দায়িত্ব সঠিকভাবে পালনে সহযোগিতা করতে পারেন। এমন না যে আপনি আমাকে হুট করে এসে 30 লাখ 40 লাখ বা 1 কোটি টাকা দিয়ে বললেন যে এটা তুমি শিক্ষার্থীদের জন্য খরচ করো, এমন না। আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানে পূর্ণাঙ্গ মেডিকেল নাই। এখন যারা আছেন, নাহিদ ভাইয়েরা আছেন, ওনাদের এখন ইন্টারিমে ওনাদের একটা কর্তৃত্ব থাকার কথা, উনি এখন আমাকে পূর্ণাঙ্গ মেডিকেলের একটা ভবন এনে দিক। আমার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট আছে, উনি আবাসন সংকটের জন্য আমাকে 5টা হল ম্যানেজ করে দিক যে কোনো চ্যারিটি সংগঠন থেকে। আমি এক মুহূর্তেও ভাববো না, কারণ শিক্ষার্থীদের জন্য আমি বলছি, আমি আমার ইশতেহার এবং আমি নির্বাচনী প্রচারণার সময় বলছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য যত উপরে ওঠা লাগে আমি ওটা উঠতে চাই, যত নিচে নামা লাগে আমি নামতে চাই। তো সেই জায়গা থেকে আমার কাছে আমি একটা উত্তরই দিই যে আমি আপনার রাজনীতি করব, কিন্তু আমাকে শিক্ষার্থীর হয়ে আপনাকে এটা করতে হবে। আপনি তো করতে পারেন, আমি রাজনীতি করবো আর কি। যা বলছিলাম সেটা হচ্ছে যে ছাত্র শিবির আপনি করেন কি করেন না, এটা নিয়ে তো আপনার বিভিন্ন জায়গায় প্রশ্ন আসছে। তো আমার দর্শক যারা এখানে আছেন তাদেরও এই প্রশ্ন আছে, আপনি কি আসলে ছাত্র শিবির করেন কিনা, আর যদি না করে থাকেন তাহলে আপনাকে সবাই ছাত্র শিবির মনে করে কেন? আসলে দেখেন, এই পয়েন্টগুলো আসলে আমি ক্লিয়ার করি সবসময়, কিন্তু ভিডিও কাট করে যেটুকু মানে পয়েন্ট বা যেখানে ইন্ডিকেট করতেছে যে হয় এখানে আমি বলছি যে শিবির, তো ওইটা করেন নিয়ে নেয় আর কি। এবং খুব মজার ব্যাপার হচ্ছে যে খুব সূক্ষ্মভাবে কাট করে বলে যে বোঝার সুযোগ, হ্যাঁ বোঝার সুযোগ নেই। তো এই জায়গায় আমি বলি সবসময় যে আমি যেই পরিবারে বড় হয়েছি, আমি যেই জায়গাগুলো থেকে আমি বড় হয়েছি, আমি তো এখানে মিথ্যা বলার সুযোগ নেই। আমার আব্বুর দীর্ঘদিন উনি মানে এই রাজনীতির জন্য জামাত ইসলাম উনি সমর্থক, এবং আমার এলাকাটা এমন যে ওখানের মানে জামাত ইসলামের যে অন্ধ ভক্ত আছে না, অন্ধ আছে, দুনিয়া উল্টায় গেল। হ্যাঁ, যদি জামাত ইসলামের দাড়িপাল্লা প্রতীক না থাকে তাহলে উনি ভোটই দিতে যাবে না। এই সংখ্যাটা আমার এলাকায় সব থেকে বেশি। আচ্ছা, ওই নির্যাতিত এলাকাটাই সব থেকে বেশি। তো এমন একটা পরিবার আব্বু। তারপরে আমি পড়ছি তামিল মিল্লাতের এখন যদি ওই দিক দিয়ে আপনি আমাকে বলেন, এই কিছুদিন আগে একটা গান নিয়ে খুব হলো যে সালাউদ্দিন শিবিরের গানে অভিনয় করছে। আমি একজন অভিনেতা হইতে চাই, এখন আমাকে একটা গানে অভিনয় করার সুযোগ দিচ্ছে, আমি ডেফিনেটলি ওটা করব। এবং ওইটা তো পাপের কিছু না। একটা গান আমাদের একজন শিল্পীর ভাই, তো আমি নামটা ভুলে গেছি, তো ভাইয়ের যেই গানটা উনি আমাকে হঠাৎ করে হাদি ভাই বললেন যে এই গানটায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তুমি কাজ করবা। আমি বললাম জি ভাই, অবশ্যই করব। তখন তো এটা আমার কাছে বিশাল একটা ব্যাপার, হাদি ভাইয়ের মতো ডিরেক্টর আমাকে কাজ করতে দিচ্ছে। তো গেলাম, যাওয়ার পরে দেখলাম যে একটা রোল মিসিং। তো আমি খুব করে চাইতাম, আমি যখন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে কাজ করতাম, আমি ভাগ্যক্রমে যদি কোনো রোল সুযোগ পেলেই আমি ভাই এটা আমি করে ফেলি। আচ্ছা, কারণ আমি চাইতাম যে আমি অভিনয়ের সত্তাটাও আমি একটু বের করে আনতে চাই, কারণ আলটিমেট আমি অভিনেতাই হইতে চাই। তো এখনও সবাইকে মজা করে বলি যে ভাই সিনেমা কবে বানাবেন, এখন তো একটা রোল দিবেন। তো সেই জায়গা থেকে ওই গানটা ওইভাবেই করা। আবার এমন কিছু কাজ করছি, কয়েকটা মিউজিক ভিডিওতেও কাজ করছি। তো এখন কি আপনি আমাকে শাহবাগী বানিয়ে দিবেন বা আমাকে ওয়েস্টার্ন কালচারের বানিয়ে দিবেন?
মেন কথা হচ্ছে যে অভিনয় করার যেই প্ল্যাটফর্মটাই পাইছি আমি অভিনয় করার মানে চেষ্টা করছি। তো তামিলনাতে কালচারাল প্রোগ্রাম হোক বা যাই হোক, আমাদের নবীনবরণও হতো ইসলামী ছাত্র শিবিরের ব্যানারে। তো খুব স্বাভাবিকভাবে তামিলনাতে পড়া একটা ছেলে, আমি বলতে পারি আপনাকে তামিলনাতে সবাই শিবির এইটা না। রাজশাহী বিশ্ববিদ্যালয়কে শিবিরের মানে অনেক কিছুই বলা হয়, কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সবাইকে শিবির না, বিষয়টা এমন না। এই এনভায়রনমেন্ট কেন যে ক্রিয়েট করা হয় আমি জানি না। তো তামিলনাড়ু থেকে পড়ার কারণে বা অনেক কারণে, এবং এই মজার ব্যাপার হচ্ছে এই টার্মটা ইউজ করছেই আওয়ামী লীগ প্রথম, এবং ওইটা নিয়েই এখন আমাদের রাজনৈতিক দলগুলো নাড়াচাড়া করতেছে। আমি যেদিন রাজনীতি করব ওই দিন আমি ওপেনে ঘোষণা দিয়ে রাজনীতি করব, এটা আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি। এবং আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারাই প্রশ্ন করে যে ভাই আপনার সাথে শিবিরের সংশ্লিষ্টতা আছে বা আপনি কি তাদের হয়ে নির্বাচন করতেছেন, তারা প্রমাণ পেয়ে গেছে। শিবির যেই পরিমাণ এফোর্ট দিছে তাদের জিএসের জন্য, তারা জিতাইতে পারে নাই। তো সেই জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমার বিশ্বাস যে মানে তারা 57% ভোট সর্বাধিক গোটা ছাত্র সংসদের জিএসদের থেকে, মানে সবার থেকে আমার পার্সেন্টেজও বেশি। 57% ভোট আমাকে শিক্ষার্থীরা দিছে, এবং আমার দ্বিতীয় হয়েছে ছাত্র শিবিরের প্রার্থী, এবং তাকে নিয়ে যে এফোর্টটা দিছে এটা খুব ক্লিয়ার। এখন শিক্ষার্থীরা বলার সুযোগ নেই। আর আমি রাজশাহী মানে জাস্ট আপনার ওভারঅল বাংলাদেশকে বলতে চাই যে আমি যেদিন রাজনীতি করব আমি ওপেন গ্রাউন্ডে করব, আমি ঘোষণা দিয়ে করব যে হ্যাঁ আমি এই রাজনীতি করতেছি। এবং এখন আপনি আমাকে যদি বলেন যে তুমি কাকে ভোট দিবা, ওটা আমাকে বিবেচনা করতে হবে যে আমার আসলে যোগ্য প্রার্থী কে আছে, তারপরে আমি তাকে ভোট দিব আর কি। এই আপাতত অ্যাপলিটিক্যালি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবেই কাজ করতে চাই, কোনো পলিটিক্যাল পরিচয়ে ঢুকতে ইন্টারেস্টেড না। রাকসু হয়েছে যে কয়দিন হলো, অল্প কয়দিন, এই অল্প কয়দিনে আপনারা কী ধরনের বা কতগুলো কাজ করতে পেরেছেন আসলে? আমরা রুম পাইলামই তো 10-11 দিন হলো। আচ্ছা, মানে খুবই অগোছালো একটা ব্যাপার আর কি। ফান্ডের কোনো হদিস নাই। 30-35 বছর এখানে আওয়ামী রেজিমে যারা ছিল টাকা লুটপাট করে অনেক কোটি টাকার থাকার কথা ছিল, সীমিত কিছু টাকা আছে। তো আলটিমেট কাজ তেমন একটা শিক্ষার্থীদের জন্য করতে পারি না। এই যে মানে সিঙ্গেল যে স্টুডেন্টগুলো আসে ওদের প্রবলেম, কারোর বৃত্তির মানে কারোর ফাইন্যান্সিয়াল প্রবলেম হচ্ছে, কারোর আবাসন সমস্যা হচ্ছে, এগুলো নিয়ে আমরা কাজ করতেছি। আর পাশাপাশি এই মাসের প্রথম অধিবেশন যেহেতু হলো, প্রথম অধিবেশনে কয়েকটা আমাদের ইশতেহার কেন্দ্রিক কয়েকটা কাজ ছিল, এটা নিয়ে আমরা কাজ করতেছি এবং ইনপুট দেওয়া হচ্ছে আর কি। আউটপুট পেতে একটু দেরি হবে এমন কিছু অনেকগুলো কাজ আমরা করতেছি, যেগুলো আমরা অ্যানাউন্স করতেছি না শিক্ষার্থীদের জন্য, যে এগুলো সুফল পেতে শুরু করলে শিক্ষার্থীরা তখন বলবে যে না, রাকসু তো আমাদের জন্য কিছু করছে। কারণ আমরা এখন দৃশ্যমান কিছুর থেকে আমরা চিন্তা করতেছি, যেমন আমরা আবাসনটা নিয়ে চিন্তা করতেছি। যেমনটা বলছিলেন যে আপনার বিরুদ্ধে যে শিবিরের প্যানেল আসলে ছিল, আপনি প্যানেলের বাইরে থেকে বিজয়ী হয়েছেন, কিন্তু আপনি তো এখন একজন রাকসুর সদস্য, সবার সাথে মিলেই কাজ করতে হচ্ছে। তো সেই জায়গায় কোনো সমস্যা হচ্ছে কিনা সমন্বয়ের বা বোঝাপড়ার, বা আপনাকে কোনো ধরনের মানে প্রভাবান্বিত করার চেষ্টা আছে কিনা? এখনও পর্যন্ত এই ধরনের কোনো সমস্যায় পড়ি নাই। যখনই সমস্যায় পড়বো আমি আমার শিক্ষার্থীদের জানাই দিব, আমি 1 সেকেন্ডও দেরি করবো না। কারণ এই প্রত্যেকটা ভোট আমাকে চরম মাত্রায় বিশ্বাস করে আমাকে দেওয়া হয়েছে, আমাকে ওই জায়গায় পাঠানো হয়েছে কারোর দাসত্ব করার জন্য বা কারোর কথা শুনে চলার জন্য না, কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য না। সো আমার যদি মনে হয় যে আমার কাছে অ্যালার্মিং মনে হচ্ছে তারা আমার কথা শুনতেছে না, আমি 1 সেকেন্ডের মধ্যে আমি জানাই দিব শিক্ষার্থীদের কাছে যে আমাকে এই কাজে বাধা প্রদান করতেছে। এখন তোমরা যদি বলো আমি থাকবো, তোমরা না বলে আমি থাকবো না। আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদের ক্যাম্পাস তো অনেক বিশাল ক্যাম্পাস, এটা আমরা সবাই জানি। তো সে জায়গায় শিক্ষার্থীদের আসা যাওয়ার এবং ক্যাম্পাসে যেই চলাফেরার একটা বিশাল সমস্যা ছিল, সে সমস্যা কেন্দ্রিক আমরা একটা সলিউশনের কথাও শুনছি যে আপনারা মাত্র 5 টাকায় পুরো ক্যাম্পাস ঘোরানোর একটা ব্যবস্থা করার চিন্তা করছেন। এই বিষয়টা আসলে কীরকম? আমার জায়গা থেকে আমার ইশতেহার ছিল, কারণ আমি সবসময় চাইতাম যে ইভির ব্যাপারটা আমরা আলাপ দিয়ে বা মানে মজার ব্যাপার, এখন এটা নিয়ে আলোচনা হয়েছে এবং আমাদের রাকসু সভাপতি এবং মাননীয় উপাচার্য মহোদয় এটাকে খুব মানে
আনন্দের সাথে অ্যাকসেপ্ট করছে, বলা যায় যে এটা ইমপ্লিমেন্ট সম্ভব। সেটা হচ্ছে আমরা বাহিরের সব রিক্সাগুলোকে বন্ধ করে আমরা যদি 100 রিক্সা আমরা পরিবহন দপ্তর থেকে আমরা দিতে পারি, এবং এটা আমার ইশতেহারে আমার প্ল্যানই এমন ছিল যে আমরা এটা যদি, আমার বলতে কথা না, এখানে আসলে এখন ব্যক্তিগত জায়গার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সবার সামগ্রিক, সবার এই যান পরিবহন কেন্দ্রিক ইশতেহারগুলো মোটামুটি সেম। তো এই রিক্সার ব্যাপারটা আমরা আলাপ দিচ্ছি যে কীভাবে পরিবহন দপ্তর থেকে যদি 100 রিক্সা চালায়, একটা ফিক্সড ভাড়া হয়তো বা 5 টাকা 10 টাকা ভাড়া সর্বোচ্চ যেখানে যাবে। আর ইভির ব্যাপারটা হচ্ছে যে ইলেকট্রিক ভেহিকল যদি আপনার 14 সিটের একটা ইভি দেয়, নির্দিষ্ট রুট করে আমরা সিস্টেম করে দিতে পারি যে ক্যাম্পাস ঘুরবে 5 টাকায় ভাড়ায়, এটা খুব নর্মাল। 753 একর ঘুরতেছে, আমরা মেইন গেট থেকে একটা ভবন, স্টুডেন্ট থাকবে। হ্যাঁ, আমরা যদি মেট্রোর মতো রুট মানে স্টপেজ করে দিতে পারি, আমরা যদি ওইভাবে ইমপ্লিমেন্ট করতে পারি, 5 টাকা সম্ভব, এটা ইম্পসিবল কিছুই না। তবে এটা মেনটেন্যান্স অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে করতে হবে আর কি, কোনো কোম্পানিকে দিয়ে না। আপনারা তো একটা জিনিস প্রত্যক্ষ করছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেটা হচ্ছে যে মাদক নির্মূল করার জন্য বা বহিরাগত বকাটে এদেরকে নির্মূল করার জন্য চেষ্টা করছেন ডাকসু সদস্যরা, এবং এদের বিভিন্ন ধরনের সমালোচনার মুখে পড়তে হচ্ছে। তো এখন আপনারা যদি আবার রিক্সা বন্ধ করে দিয়ে একটা নির্দিষ্ট সংখ্যক রিক্সা রাখেন, এখানেও বিভিন্ন ধরনের সমালোচনা হতে পারে। আসলে সমালোচনার কোনো শেষ নাই, কারণ এখানেও একই, এখানে সর্বমিত্ররা বিক্ষোভ নিধন করতেছে কারণ কি, মাদক। আমাদের ওখানে সেম, ওখানে রিক্সাওয়ালা মামারা মানে ওনাদের যে ব্যবহার, আপনি কখনো গিয়ে বুঝতে পারবেন না যে আপনি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা আসতেছে, তারা বাজে ব্যবহার করতেছে শিক্ষার্থীদের সাথে, তারা হুমকি ধামকি দিচ্ছে। তো এইগুলো কনসার্নের ব্যাপার আর কি আমাদের। এবং মাদক, আমরা যতজন শিক্ষার্থীর কাছে আমরা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলি, মাদক তাদেরকে ওই শ্রেণী পেশার মানুষরাই তাদেরকে মাদক সাপ্লাই দিচ্ছে। তো এখন আমরা আমাদের জায়গা থেকে ওপেন গ্রাউন্ড থাকবে যে আমাদের নির্দিষ্ট ভাড়ায় 5 টাকা বা 7 টাকা বা 10 টাকা, আপনি যদি এই টাকায় আপনি যদি বিশ্ববিদ্যালয়ের ভিতরে আপনি রিক্সা চালাইতে পারেন, ওকে দেন, আমার কোনো সমস্যা নেই, আপনি চালান। আমাদের কথা ওইটাই থাকবে যে বাইরের রিক্সা চলুক, নির্দিষ্ট ভেস্টে চলতে হবে, নির্দিষ্ট নিয়ম নীতিতে চলতে হবে, নির্দিষ্ট ভাড়ায় চলতে হবে, নির্দিষ্ট রুটে চলতে হবে। আপনি সর্বোচ্চ হয়তো বা 10 টাকা ভাড়া থাকবে, এত % আপনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দিয়ে দেবেন মেনটেন্যান্সের জন্য, এত % আপনি আপনার কাছে রেখে দেবেন। আপনার রিক্সা না, রিক্সা প্রশাসনের, কিন্তু রিক্সা নিয়ে আপনি বাইরে যেতে পারবেন না, এমন যদি রুলস হয়। এবং এখানে ডেফিনেটলি এই 100, 200 বা 300 রিক্সা এটা তো আর স্টুডেন্টরা চালাবে না, কোনো না কোনো মামাই তো চালাবে, কোনো না কোনো রিক্সাওয়ালাই চালাবে। সো মানে একবারে যে তাদেরকে নিধন করে দিচ্ছি বিষয়টা এমন না, তবে নির্দিষ্ট রুলসে থাকতে হবে। তো ওই যে সমালোচনার কথা বলছিলাম আপনি, ডাকসু কেন্দ্রিক সম্ভবত এটা মানে বলছিলেন যে যারা মাদকসেবী যে দাড়ি টুপি দেখে কান্না করতেছেন, তারা 2013 সালে শাপলা ট্র্যাজেডির কতটা কান্না করছিলেন সেটা দেখবেন কাইন্ডলি। তো এটা আসলে কাদেরকে উদ্দেশ্য করে বলছেন? বাংলাদেশে কালচারালি খুব সূক্ষ্ম ইসলামোফোবিয়াকে মানে করা হয়, আপনার মেনটেন করা হয়। যেমন সিনেমাগুলোতে দেখানো হয় বা বাস্তবিকতা দেখানো হয়, রাজাকাররা ছিল দাড়িওয়ালা, টুপিওয়ালা, আলেম, এরা ছিল রাজাকার তখনকার সময়ে। বস্তুত অর্থে আমরা সেই সময়ের ছবিগুলো দেখলে বুঝতে পারি যে দাড়ি নাই, শার্ট প্যান্ট পরা, এরা হচ্ছে রাজাকার করতেছে আর কি। তো এই যে দেখানো হয়, দেখবেন সিনেমাগুলোতে দেখাচ্ছে রাজাকার হচ্ছে দাড়ি টুপি পরা, সে একজন মহিলাকে সে ধর্ষণ করতেছে বা এই ধরনের আলাপে আসতেছে। তারপরে পুলিশকে আপনি জাস্ট, আমি একটা কালচারাল মানে সীমাবদ্ধতার জায়গা দেখাই বা সাংস্কৃতিক কী কী করতে পারে বা একটা সিনেমার পাওয়ার কতটুকু। পুলিশকে দেখাচ্ছে একটা সিনেমায়, প্রত্যেক বাংলা সিনেমায় দেখবেন যে দেখায় যে একজন মারা যাওয়ার পরে পুলিশ আসতেছে। সিনেমায় দেখায় পুলিশের ক্যারেক্টারটাকে এমন ফানিভাবে বানায় ফেলছে যেমন পুলিশকে কেউ ভয় পায় না। আবার সেনাবাহিনী এবং র্যাবকে এত ভয়ঙ্কর চরিত্রে দেখানো হয়েছে, নায়কের চরিত্রে দেখানো হয়েছে। এখন পর্যন্ত কিন্তু র্যাব সেনাবাহিনীকে সেই জায়গায় রাখছে বিশ্ববিদ্যালয়, মানে এই সারা দেশের মানুষ। তো এই যে কালচারালি পুশ করা, একটা জিনিসকে একটা নর্মালাইজ করা, একটাকে স্ট্রংলি দেখানো, এটাকে ওই দাড়ি টুপির জায়গাটাকেও নিয়ে আসা হয়েছে। শাপলা ট্র্যাজেডির কথা আমরা সবাই জানি।
শাপলার সময় যারা শাপলার সময়ে যেই সংগঠনগুলা আওয়ামী সরকারকে মদত দিচ্ছিল সেই ট্র্যাজেডির সেই সংগঠনের মানুষগুলা সেই এখন এসে বলতেছে যে দাড়ি টুপিওয়ালা একজন মুরব্বীকে এভাবে মারতেছে। হাউ ফানি। আপনি ওই দাড়ি টুপিটা দেখেন নাই নির্বিচারে যখন তাকে গুলি করে অত্যাচার করে মারা হচ্ছে, মিডিয়া অফ, সব কিছু বন্ধ। তো এটা আসলে ওই ঘটনাটাকে শুধু স্মরণ করিয়ে দেয়া। আমরা তখন খুব ছোট ছিলাম তখন। তো যারা এই মানে বামপন্থা রাজনীতি যারা চর্চা করতেছে তারা তো তাদের পূর্বপুরুষরা কী করছে এটা তারা খুব ভালোই অবগত আছে, তারা কিভাবে শাহবাগ কায়েম করছে। তো সেই জায়গা থেকে তারা এখন দাড়ি টুপি নিয়ে সিম্পেথি নেওয়ার কিছু নেই। তখনকার মুরব্বীরা ছিল যাদের দাড়ি ধরে মারা হয়েছে, তখনকার মুরব্বী ছিল যাদের বুকে লাথি মারা হয়েছে, তখনকার মুরব্বী ছিল যারা মানে মারার 1 ঘন্টা আগে তরমুজ নিয়ে আসছিল যে ভাই আপনারা তো অনেকক্ষণ ধরে ডিউটি করতেছেন, আপনার পিপাসার তো। ইভেন সাংবাদিককেও তার অফিস থেকে টেনে নিয়ে আসা হয়েছে। দিগন্তকে তারপর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, দিগন্ত টেলিভিশনকে এটা সম্প্রচার করার জন্য। তো সেই নির্মমতা আমরা ভুলি নাই। এখনও সে একটা মাদকসেবীকে আপনি ডিফেন্ড করার চেষ্টা করতেছেন কি দাড়ি টুপি দেখে, তার বয়স দেখে। তো এটা মানে এখন এরাও মানে এই যে মাদক যারা ব্যবসায়ী এরাও এই স্ট্র্যাটেজিটাই ফলো করতেছে। রাইট, দাড়ি টুপি পরে ভিক্ষা করে বা ইনজেকশন নিচ্ছে। তার থেকে ভয়ানক ব্যাপার হচ্ছে এই ভিক্ষুকরা এরা গুপ্তচর বৃত্তি করে। আচ্ছা, এরা বিভিন্ন সংগঠনকে বিশ্ববিদ্যালয়ের গোপনীয় বা বিশ্ববিদ্যালয়ের ঘটে যাওয়া ঘটনার আপডেট দিতে থাকে। এটা আমার বিশ্ববিদ্যালয়ে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় এটা খুব নর্মাল ব্যাপার, এটা হবেই। তো তারা যেটা করতেছে, আমি তাদের সাথে আরও একটা পয়েন্ট যোগ করতে চাই যে এখানে অনেক গুপ্তচর আছে যারা বিশ্ববিদ্যালয়ের পরিবেশটাকে অস্থিতিশীল করতেছে, যারা বিশ্ববিদ্যালয়ের সহনশীল একটা পরিবেশকে একটা পক্ষকে তারা এই যে মানে এই ব্যাপারগুলোতে বার্তা জাস্ট টাইমে পৌঁছায় দিয়ে তারা তাদের ন্যারেটিভ দাঁড়া করানোর সুযোগ দিচ্ছে। তারা যেটা করতেছে ডেফিনেটলি আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি। এবং লাঠি হাতে নিয়ে এই যে ন্যারেটিভ এই গেমগুলো খেলা হয়, লাঠি হাতে নিয়ে তাকে কয়টা বাড়ি মারা হয়েছে, তার ব্যাগে আঘাত করা হয়েছে। তারপরে পুনর্বাসন করার একটা আলোচনা আসতেছে যে ক্যাম্পাসে যারা আছে তাদের পুনর্বাসন না করে আপনি কিভাবে তাড়িয়ে দিচ্ছেন? তারা পুনর্বাসিত হবে না। একজন ভিক্ষুক আপনি তাকে, আমি যখন ভিসি স্যারকে বললাম, স্যার বললেন যে তাহলে আমরা তাদের ইয়ার ব্যবস্থা করে দিই, কাজ করার ব্যবস্থা করে দিই, কাজের বিনিময়ে ইয়ে করবে। তারা কাজ করবে না। আপনি স্বাভাবিকভাবে দেখেন না যে একটা ভিক্ষুক প্রতিদিন যদি 1500 টাকা করে ইনকাম করে তাহলে তার মান্থলি 40-45 টিচারের বেতনের কাছাকাছি বেতন হয়ে যাচ্ছে। এবং মজার ব্যাপার, আমি যখন ফার্স্ট ইয়ারে আসছি তখন এক ভিক্ষুক আরো 3-4 জনকে ডেকে নিয়ে আরেক ভিক্ষুকের সাথে ঝগড়া করতেছে যে তুই আমার এরিয়ায় কেন ভিক্ষা করতেছিস। এরিয়া সেট করা ওনাদের। এবং ওরাও ওই ক্ষমতাসীন দলকে ওরা পার্সেন্টেজ দিত এই ভিক্ষা করে, ওদেরকে নিধন করার কোনো সুযোগ নেই। তো এখন সময়, এখন গুপ্তচর বৃত্তি, এই যে ভিক্ষা বৃত্তি, এটা তো ভালো কিছু না। এবং তারা যদি কাজ করতে চায় আমরা প্রশাসনের সাথে কথা বলে আমরা হয়তো বা যারা চিহ্নিত মাদক ব্যবসায়ী আছে তো এদেরকে পুনর্বাসন করার তো কোনো সুযোগ নাই, আসলে তাদের কর্মসংস্থানের তো সুযোগ নাই না। সে তো আসলে ব্যবসায়ী করে মাদক, তারা করবে না, এটা তারা করবে না। তাদের কাছে যারা ভিক্ষা করা অভ্যাস তারা আসলে ওই জায়গা থেকে আর সরে আসে না, তারা ওই ভিক্ষাবৃত্তিতেই থাকে। এবং যখন দেখতেছে যে আমি অসহায়ত্ব দেখায় আমি নিতে পারতেছি, এটা বিশ্ববিদ্যালয় পর্যায়েও আছে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে অনেক শিক্ষার্থীও বাবাকে মেরে ফেলে, চাচাকে অসুস্থ বানায় ফেলে, বাবাকে শয্যাশায়ী করে বিশ্ববিদ্যালয়ের জাকাতের যে বৃত্তিগুলো সেই বৃত্তিগুলো নিচ্ছে। এটাও ডেফিনেটলি আমাদের আদর্শের একটা বড় পরাজয় আর কি, আমাদের নৈতিকতার বড় অবক্ষয় যে আমরা সব সেক্টরেই এমন কিছু মানুষ আছে যে নিজেদের অসহায়তা দেখায় কাজ করে একটা জায়গায় আমি শ্রম দিয়ে আমি যে উপার্জন করার যে একটা শান্তি। আমি যখন চাকরি করছি আমার বেতন ছিল 5,000 টাকা আর কোচিং সেন্টারে থাকা। আমাকে বললো মার্কেটিং অফিসারের কাজ ফেসবুকে খালি কিছু পোস্ট করতে হবে আর কিছু ফটো কার্ড বানাইতে হবে। আমি বললাম ওকে, আমার তো এগুলো কমফোর্ট জোন, আমি ক্লাস করবো রেগুলার। আমাকে দিয়ে কি করায় নাই, গাছে উঠে ফেস্টুন টানানো, মসজিদে লিফলেট দেয়া। দিন শেষে
আমার একটা স্যাটিসফ্যাকশন, আমি ভিক্ষা করতেছি না, Right. আমি কোনো জাকাতের টাকায় আবেদন করি নাই, আমি যে 5,000 টাকা পাইতেছি ওটা আমার উপার্জনের টাকা, আমাকে কেউ বলতে পারবে না যে এটা তো তুমি অসৎ ইয়াতে উপায় অর্জন করছো। না, এটা যেটা হয় যে তখন অন্য যারা তারা ভিকটিম হয়, সত্যিকার অর্থে যারা অভাবী অ্যাকচুয়ালি তাদেরকে কিন্তু মানুষ তখন আর ভিক্ষা দিতে চায় না, এটা দেখছি। অথবা সত্যিকার অর্থে যে তার টাকা দরকার, অনুদান দরকার, সেও পাচ্ছে না, পায় না আসলে। ম্যাক্সিমাম শিক্ষার্থী পায় না। দেখেন মানে আমি চাইলে এখন খুব সহজে আপনি আমাকে বলেন যে আপনি শাহবাগে দাঁড়ায় আপনি ভিক্ষা করেন, আমার মতো ভিক্ষা আমি এখন বলতে পারি যে এখন একজন ভিক্ষুক, রিয়েল ভিক্ষুক, উনি আমার থেকে ভালো ভিক্ষা করতে পারবে না। আচ্ছা, কারণ আমি প্রত্যেকটা ভিক্ষুককে আলাদা আলাদা ন্যারেটিভে দেখছি যে আসলে ভিক্ষা করতে গেলে মুখের এক্সপ্রেশন কেমন লাগে, পোশাক কেমন থাকা লাগে, কারণ আমি অভিনয়ের উদ্দেশ্যেই যাচ্ছি। Right. আর যে মানুষটা অ্যাকচুয়াল ভিক্ষুক বা অসহায়, সে তো সে প্রফেশনাল না, সে তার ব্যক্তি জায়গা থেকে কষ্টের জায়গাগুলো শেয়ার করতেছে। ওই সেম জিনিসটাই হয় যে বিশ্ববিদ্যালয়ে যারা অভাবী, হ্যাঁ আমাদের দেশে উচ্চবিত্ত যারা আছে তারা নিম্ন মধ্যবিত্তদের দেখে, যারা মধ্যবিত্ত আছে এরা আবার লজ্জার ভয়ে কারো কাছে কিছু চাইতে পারে না। এই জিনিসটাই হয়। আমার অহরহ অনেক বন্ধুরা আছে নিডি ছিল, তারা আবেদন করে তাদের আসে নাই। আবার অনেক বন্ধু আছে যে একটা বৃত্তি পাইছে, ওই বৃত্তি ব্যাংকের টাকা ব্যাংক থেকে আজও উঠায় নাই, আছে ওইটা আছে, ওইটা হচ্ছে ট্যুরে যাওয়ার জন্য জমাইছে, যে সে অনার্স শেষ করে সে কাশ্মীরে ট্যুর দিতে যাবে। আবার একটা শিক্ষার্থী যার ফর্ম ফিল আপের টাকা নেই, সে তার নর্মাল পোশাক পরে গেছে, আর যেই বন্ধুটা এই বৃত্তিটা পাচ্ছে তার বাসায় 2 তলা বিল্ডিং আছে, সে গেছে কি ছেঁড়া একটা জামা পরে, স্যার আমার কিছু নাই, আমার বাবাই একটা ভাঙা মোবাইল নিয়ে গেছে। তো এটাই হয় আর কি। আমরা যেহেতু যে সহযোগিতার আলোচনায় আসছিলাম, আমি দেখলাম যে আপনারা বিশেষ করে আপনার যে একটা পোস্ট দেখলাম যে আপনার বাইক বিক্রি করা একটা চিন্তা করেছিলেন, একটা পোস্ট যেটা দেখেছিলাম আর কি। পরে বোধহয় এই জিনিসটা ম্যানেজ হয়েছে, তো এটার ঘটনাটা আসলে ম্যানেজ হয় না এখনো পর্যন্ত। আমি এখনো পর্যন্ত চাই, এটা খুবই মর্মান্তিক একটা ব্যাপার যে একটা মেয়ে, বিশ্ববিদ্যালয়ের একটা মেয়ে, ওরা 3 বোন, কোনো ভাই নাই। তো আমি সবসময় চাইতাম যে আমার একটা ছোট বোন থাক, এখন তো আছেই, হাজার হাজার ছোট বোন আছে আমার। তো এই পরিবারটার আমি আমার জায়গা থেকে যদি ফিল করি, অ্যাট দ্য সেম টাইম বাবা মা 2জন ক্যান্সারের পেশেন্ট, দীর্ঘদিন ধরে ওনাদের একটা সুখের সংসার, 1 বছর আগে বা 2-3 বছর আগেও যেই সংসারটা খুব হ্যাপিলি তারা লিড করতেছিল, লাইফ লিড করতেছিল, সেই জায়গা থেকে হঠাৎ করে ঝড় নেমে আসলো। বাবা 2 দিন আগে ইন্তেকাল করলো দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে। তারপরে মা এখনও পর্যন্ত আইসিইউতেই আছে, এখনও 15-20 লাখ টাকা ঋণ। তো শুরুতে দেখলাম যে মানে প্রশাসনের সাথে কথা বলে দেখলাম যে কোনো দিক দিয়ে আসলে টাকা বের করার কোনো সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য কিছু করা যেতে পারে, কিন্তু তার বাবা মার জন্য কিছু করার সুযোগ নেই। তো তখন বিভিন্ন জায়গায় কথা বললাম। আলটিমেট যেটা হয় যে অনেকে স্পন্সর করতে চায়, একটা কনসার্ট হবে বা একটা প্রোগ্রাম হবে, এখানে স্পন্সর করবো কারণ আমার লোগো দেখা যাবে। কিন্তু কেউ এক জায়গায় টাকা দিবে যেখানে তার ব্র্যান্ড প্রমোশন নাই, সেখানে তো সে টাকা দিবে না। এটাই হচ্ছে যে ভাই আমার কাছে টাকা নাই, এই নাই ওই নাই। তো তারপরে গিয়ে চিন্তা করলাম যে আসলে বাইকটা মেনটেন করা হয় না, যে এই 2-3 মাস ধরে পড়ে আছে, অপ্রয়োজনীয়, আমার জন্য কাজে লাগতেছে না, তো কিছু একটা জায়গায় কাজে লাগুক, ওটা তো পড়ে নষ্টই হবে। এই জায়গা থেকে এটাকে ওইভাবে দেখার কোনো দরকার নেই, এটা নর্মাল। আমি একজন ভাই হিসেবে আমার ছোটো বোনের জন্য বা আমার পরিবারের জন্য আমি করতেই পারি। তো আমি যখন পোস্ট করলাম, তো তারপরে একজন স্যার, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থাকাকালীন ওনার বিদেশে একটা বিশ্ববিদ্যালয়ে উনি প্রফেসর হয়ে যান, উনি ওখানে জয়েন করছেন এবং এখন ওখানেই আছেন। তো পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠেই দেখলাম যে একজন স্যার মেসেজ রিকোয়েস্ট দিয়েছে যে আই হ্যাভ এ সারপ্রাইজ ফর ইউ। তো আমি তোমার বাইক সেল করার কোনো দরকার নেই। তো আমি খুশি হয়ে বললো তোমার নাম্বার দাও। আমি নাম্বার দিলাম, উনি আমাকে হোয়াটসঅ্যাপে কল দিলেন, দিয়ে বললেন যে তোমার এই বাইকটা আমি কিনে নিলাম। আচ্ছা, কমেন্টে আমি বাইকের প্রাইস বলে দিয়েছিলাম যে এই টাকা আমি বাইকটা কিনেছিলাম। বললো যে তোমার এই 55,000 টাকা দিয়েই আমি বাইকটা কিনে নিলাম, শর্ত হচ্ছে এটা আমি তোমাকে গিফট করছি, তুমি বিক্রি করতে পারবা না। আচ্ছা, উনি সাথে সাথেই টাকা পাঠিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ একটা অ্যামাউন্ট আমরা জড়ো করে আমরা দিতে পারছি জারাফার কাছে। এখনও পর্যন্ত শিক্ষার্থীদের কাছে আমরা ওই আবেদনই জানাচ্ছি,
কারণে এখন অনেক ঋণ। মায়ের অবস্থা একটু উন্নতির দিকে, কিন্তু ট্রিটমেন্টের জন্য মিনিমাম 3-4 লাখ টাকা সবসময় হাতে রাখাই লাগবে, এমন একটা অবস্থা। সো সবার কাছে এই আহ্বানটাই থাকবে আর কি। এটা নর্মাল, এটা আমি ভাই হিসেবে আমার বোনের জন্য বা আমার পরিবারের জন্যই করছি আর কিছু। আমরা আলোচনার শেষ দিকে একেবারে আমরা শুনলাম যে আপনার একটা ইন্টারেস্টের জায়গা শুনলাম যে অভিনয় করা, ডিরেকশন দেয়া। তো সে জায়গা থেকে আপনার আসলে ভবিষ্যৎ, আপনার সাবজেক্ট এবং আপনার যে ইন্টারেস্ট, প্যাশন, সেটার সাথে কিন্তু যোজন দূরত্ব আসলে। তো আপনি ভবিষ্যতে কি করতে চান? একাডেমিতে কোনো কাজ করার চিন্তা আছে কিনা? আমি ভবিষ্যতেও সিনেমায় বানাইতে চাই আর অভিনয় করতে চাই। সেটাই আমি যদি আমাকে যদি আল্লাহ কখনো প্রধানমন্ত্রীও বানায়, আমি অভিনয় করতে চাই। তার মানে পলিটিক্স করে অভিনয় ছাড়বেন না, তাই তো? না, ওটা আমার বেস পয়েন্ট। আচ্ছা, আমি ওই জায়গায় নিজেকে খুঁজে পাই। অভিনয়, গান, আবৃত্তি, এগুলাতে নিজেকে অসম্ভব গভীর থেকে খুঁজে পাওয়া যায়। তো আমার ইচ্ছা আছে এখনও পর্যন্ত যে আমি কন্টিনিউ করব না, ছেড়ে দিব, কালচারটাকে ছেড়ে দিব, বিষয়টা এমন আমি কন্টিনিউ করব। এখনও অভিনয় করব ইচ্ছা আছে। এখনও স্ক্রিপ্ট, আমার সেই পুরানো স্ক্রিপ্টগুলো আমি এখনও ঘাটাঘাটি করি, যে কখনো স্পন্সর বা কখনো টাকা পাইলে আমি হয়তো সিনেমা বানাবো। সবশেষ আমরা 5ই আগস্ট গণ অভ্যুত্থানে নতুন বাংলাদেশ পেয়েছিলাম এবং আমাদের একটা চোখে মুখে স্বপ্ন ছিল, যে স্বপ্নের কারণে আমরা আসলে পুলিশের গুলিকে উপেক্ষা করে আমরা মাঠে ছিলাম। তো এই যে নতুন বাংলাদেশের একটা স্বপ্ন আমরা দেখেছিলাম, এবং এখন 1 বছর পরে এসে, 1-1.5 বছর পরে এসে আমাদের সেই স্বপ্ন এবং বাস্তবতার পার্থক্য কতটুকু আপনার মনে হয়? পুরাটাই পার্থক্য, কোনো চেঞ্জ নেই। আমি বলবো কোনো চেঞ্জ নেই, শুধু কিছু লাশ ঝরছে, নেতৃত্বের পরিবর্তন হয়েছে। আবার সেই সীমাহীন দুর্নীতি, প্রত্যেক থানায় পুলিশের সেই অতৎপরতা, সেই অব্যবস্থাপনা, মেডিকেলগুলোতে সেই অব্যবস্থাপনা, মিডিয়াগুলোর সেই পুরাতন বয়ান। এখন দেখবেন, আগে আওয়ামী লীগের পেজে একটা পোস্ট হইলে হাহা দিত, এখন দেখবেন স্যাড রিয়াক্ট দিচ্ছে, লাভ রিয়াক্ট দিচ্ছে। কেন? মানুষ এই 1 বছরে মানে যত স্বপ্ন দেখছিল, স্বপ্ন ভেঙে চুরমার হয়ে এমন পর্যায়ে পৌঁছায় গেছে। কিছু মানুষ তো বলতেছে যে ভাই আগেই ভালো ছিলাম। আমি ওই আগেই ভালো ছিলামের বয়ানে নাই, আমি এখনো পর্যন্ত সীমাহীন আশাবাদী। আমাদের এই জেনারেশনটাকে আল্লাহ যেভাবে সম্মান দিছিল, মানে যার যার জায়গা থেকে নেতা হইতে না চেয়ে দেশটাকে যদি মানে একটা সংস্কারের জায়গায় আনতাম। এখন পর্যন্ত দেখেন কোন জায়গায় সংস্কার হয়েছে। আমি এটা আগেও বক্তব্যে বলে ফেলছি যে বেসিক সংস্কার, আমার দেশটা শান্তিপূর্ণভাবে চলতে গেলে আমার বেসিক সংস্কারটা হইতে হবে মিডিয়া, প্রশাসন, কালচার, স্পোর্টস, এডুকেশন। কোন জায়গায় সংস্কার হয়েছে? কোনো জায়গায় হয় নাই। আরও যেখানে যত কোটা ছিল থেকে গেছে, যেখানে যত তদবির বাণিজ্য ছিল আগে যারা মন্ত্রীরা করতো, এখন আরেক পক্ষ করতেছে, ক্ষমতাসীন দলরাই করতেছে। ক্ষমতার কাছাকাছি থেকে মানে দুর্নীতি না করা মানুষ আশা করছিলাম আর কি। কতটুকু পাইছি জানি না। সবাই তো যার যার জায়গা থেকে বলে যে আমি কিছু করি না, ও করছে। এখন আমি কাউকে ব্লেম দিতে চাই না, শুধু বলি যে আমার আশার কোনো বাস্তবায়ন হয় নাই। আমি রাজনীতি চাই নাই, বা আমি একটা নতুন রাজনৈতিক দল চাই নাই। চাইলে বহুত আগে নিজে একটা রাজনৈতিক দল খুলে বসতে পারতাম। আমি আমার দলে ওয়ান ম্যান পার্টি হইতেই পারতাম। আমি নতুন রাজনৈতিক দল চাই না, আমি চাইছিলাম রাজনীতির সীমাহীন পরিবর্তন। প্রত্যেকটা রাজনৈতিক দলের রিফরমেশন চাইছিলাম, যে এইভাবে রাজনীতি করবেন না, এইভাবে রাজনীতি করবেন, কোনো খুনোখুনির রাজনীতি হবে না, কোনো আরেকজনের প্রতি নোংরামির রাজনীতি হবে না। হইতেছে সেই পুরাতন বোতলে নতুন মদের মতো একটা ব্যাপার হয়ে আসতেছে। তো আমার আশা আকাঙ্ক্ষা কিছুই বাস্তবায়ন হয় নাই। সামনে জাতীয় নির্বাচন, তারপর হচ্ছে গণভোটের ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে। তো নির্বাচন নিয়ে আপনি কতটুকু আশাবাদী আসলে? নির্বাচন নিয়ে আমার আসলে আমি আমার জায়গা থেকে আশা পাই না কারোর প্রতি এখন পর্যন্ত। কারণ পুরাতন বন্দোবস্তই চলতেছে, নতুনত্বের যে হ্যাঁ সবাই চেষ্টা করতেছে সবার জায়গা থেকে। তো ওই শেষ পর্যন্ত দেখবো যে নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত কারা কোন ন্যারেটিভে দাঁড়ায় থাকে, তাকে সাপোর্ট করব। এই আশা আর কি, যে বাংলাদেশের রাজনীতিটা মানে বাইবন যেই বাংলাদেশের রাজনীতিটা হয়ে আসতেছে না, ওই
রাজনীতি আমার কাছে বিরক্তিকর লাগে, যে একটা আধিপত্যবাদের রাজনীতি, যে ক্ষমতায় আসতেছে তখন তার মানে হুমকি ধামকি তার কেউ নড়তে পারতেছে না। সেই মানে আপনি দেখেন রিক্সাওয়ালা, কোন রিক্সাওয়ালাটা মানে আগে লুঙ্গি পরতো এখন প্যান্ট পরতেছে, বা আগে পায়ের রিক্সা চালাইতো এখন অটো রিক্সা চালাইতেছে? উত্তর হইতেছে হাতে গোনা 2-1 যারা হাইলাইটেড হয়েছে আন্দোলনের সময়। ম্যাক্সিমাম রিক্সাওয়ালা কিন্তু আন্দোলন করছে। আমি ম্যাক্সিমাম যারা রিক্সা করে আমাদের আন্দোলনের মাঠ থেকে নিয়ে যেত, একজনও রিক্সা ভাড়া নিত না। এবং ওই ক্রুশিয়াল মোমেন্টে ওরা একজনও রিক্সা ভাড়া নিত না। এখনও সে দেখা হয় যে মামা আমি এই তারিখে আপনার সাথে রিক্সায় করেছিলাম। ওনাদের আশা আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়ন হয়েছে? একজন শিক্ষক এখন পর্যন্ত শাহবাগে এসে মাইর খাচ্ছে, ওনাকে আন্দোলন কেন করতে হবে? আপনি পানি মারতেছেন, আপনি তাদেরকে লাঠি চার্জ করতেছেন। আপনি জানেন যে ওই জায়গাগুলো থেকে আপনিও তো উঠে আসছেন, আমি উঠে আসছি, আমার শিক্ষক ওইখানে আছে, আমার বাবা মা ওইখানে আছে। আমি এই দেশ কখনো এক্সপেক্ট করব না যে আমার শিক্ষকটা কেন এখন আন্দোলনের মাঠে আসতে হবে। এই শান্তিপ্রিয় মানুষটাকে শেষ বয়সে 1500 টাকা মানে বেতন বাড়ানোর জন্য কেন তাকে আন্দোলন করতে হবে? কেন এগুলো আপনি চোখে দেখতেছেন না? তাহলে আপনি এই মসনদে বসে আপনার কী লাভ হচ্ছে, বা এই দেশের কী লাভ হচ্ছে? আমি তো আপনার মানে মামলা নিষ্পত্তির জন্য আমি আপনাকে ক্ষমতায় বসাই নাই, আপনার কোটি কোটি টাকা ঋণ শোধ করার জন্য আপনাকে ক্ষমতায় বসাই নাই, আপনার ইনকামের জন্য আমি ক্ষমতায় বসাই নাই। আমরা এই নিষ্পেষিত মানুষগুলোর জন্য আমাদের কাজ করতে হবে। এই ইবতেদায়ী প্রতিষ্ঠানের যারা আছে, যারা ইবতেদায়ী মাদ্রাসার মৌলবী যে শিক্ষক মণ্ডলী আছেন, ওনাদের দাবি অযৌক্তিক না। আপনি আপনার বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপনি মানে মোট যেই মানে অর্থ দিচ্ছেন, এই অর্থ বছরে যে অর্থটা দিচ্ছেন 80% হচ্ছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীর পেনশন এবং বেতনের জন্য, 80%। আপনি ইবতেদায়ী মাদ্রাসা, যেখান থেকে আমাদের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যেখান থেকে আমাদের মতো মানুষ আমরা উঠে আসতেছি, তাদের জন্য কতটুকু কী করতেছেন? তাদের 9,000 টাকা বেতন, 10,000 টাকা বেতন। কি করা হচ্ছে? হাই স্কুলের একজন শিক্ষকের জন্য কতটুকু সুযোগ সুবিধা আপনি দিতে পারতেছেন? ওই ইবতেদায়ী মাদ্রাসা থেকে গিয়ে আমি হাই স্কুলে ভর্তি হয়েছি, কতটুকু কী করতেছেন? এবং আপনার এই ধৃষ্টতা কোত্থেকে আসে যে আপনি তার গায়ে হাত দিচ্ছেন? সে হাজার হাজার শিক্ষকেরও শিক্ষক, প্রত্যেকটা মানুষ। কেন সে তার জীবনে সে 15 বছর শিক্ষকতা করছে, তার কোনো ছাত্র কি গিয়ে মানে হয় নাই, ম্যাজিস্ট্রেট হয় নাই, শিক্ষক হয় নাই? তো এই জায়গাগুলো আমি যখন দেখি, মানে আমি আমার জায়গা থেকে অনেকেই কমেন্ট করে যে ওনাদের আন্দোলনে নামার কি দরকার। আমারও একই প্রশ্ন, ওনার কেন আন্দোলনে নামবে? আর আপনি লাঠিচার্জ না করে আপনি একদিনে আন্দোলনে নামছে, আপনি সাথে সাথে প্রবলেম সলভ করে দেন না। কঠিন কিছু তো না। আমি তো শিক্ষা উপদেষ্টাকে আমরা শিক্ষা উপদেষ্টাকে বসাইছি তো ফটো সেশন করার জন্য না, ওনাকে বসানো হয়েছে এই প্রবলেমগুলো সলভ করার জন্য। হাসিনা করে নাই, এখন আপনি করবেন। আপনি পুরাতন বন্দোবস্তে আপনি কেন থাকতেছেন? কোন জায়গায় সংকট হচ্ছে ওইটাকে এক্সপ্লেন করেন। আপনি যদি না পারেন আপনি কোন জায়গায় সংকট হচ্ছে আপনি সাথে সাথে এক্সপ্লেন করেন। 4 দিন 5 দিন অনশন করতেছে, অসুস্থ হয়ে যাচ্ছে, বাচ্চা কোলে নিয়ে তারা রোদের মধ্যে বসে আছে, 4 দিন পরে গিয়ে আপনি লাঠি চার্জ করতেছেন কেন? আপনি এসি রুম থেকে আপনি বের হয়ে এসে আপনি বলতে পারতেছেন না যে এই সমস্যা আছে, এই জন্য আপনাদের করতে পারতেছি না, বা করতেও এতদিন সময় লাগবে? তাহলে আপনার মধ্যে আর সেই পুরাতন আমলের সেই ফ্যাসিস্টদের মধ্যে পার্থক্য কোথায়? এটাই হচ্ছে যে যারা এসির বাতাসের এবং মসনদের পাওয়ারটা এক সময় পেয়ে যায়, তারা আর কেন জানি না জনতার কাতারে দাঁড়াইতে চায় না। এই জন্য মানে মানুষ, আমি সবসময় বলি যে 71 থেকে বাংলাদেশের সূচনা লগ্ন থেকেই বাংলাদেশের মানুষ ঠকে আসছে, নতুন কিছু পাওয়ার প্রত্যাশায় ঠকতেছে। বাংলাদেশ মানে দেশ স্বাধীন করলো কি যে আমরা নতুন একটা দেশ পাবো। দেশ নতুন ঠিকই পাইছি, কিন্তু সেই অত্যাচার নির্যাতন সীমাহীন। 75-এ মানুষ একটা স্বপ্ন দেখলো যে হ্যাঁ একটা কালপ্রিটের পতন হইল, তখন মিষ্টি বিতরণ করলো, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখলো, পারলো না। 90-এ স্বৈরাচার বিরোধী আন্দোলন আবার হলো, মানুষ স্বপ্ন দেখলো অনেকগুলা এই ধরনের সংস্কার কমিশন বা এই অনেক অনেক বিষয় হলো, পারলো না। 24-এ এসে স্বপ্ন দেখলো, কি পারতেছে বা কি পাইতেছে? আলটিমেট আউটপুট হচ্ছে 0। বাংলাদেশের মানুষ যুগে যুগে শুধুমাত্র ধোঁকা খায়, এবং এই জাতিটার জন্মই হয়েছে ধোঁকা খাওয়ার জন্য।
কারণ আমরা আমাদের জায়গা থেকে কেন জানি না বিপ্লবটাকে অর্জন করে আমরা ঘরে ফিরে যাই এটাকে রক্ষার জন্য, এবং ক্ষমতাসীনরা যে মানে তাদের চোখে চোখ রাঙায় কথা বলাটা কন্টিনিউ রাখাটা আমাদের মধ্যে আর হয়ে ওঠে না। আমরা চিন্তা করি আমরা যারা শিক্ষার্থী আছে আমরা শিক্ষা জায়গায় ফিরে যাই, হ্যাঁ ডেফিনেটলি ফিরে যাবেন, আপনি আপনার কর্মক্ষেত্রে ফিরে যাবেন, শিক্ষাক্ষেত্রে ফিরে যাবেন, কিন্তু পিক মোমেন্টে আপনি এটা ধরে রাখেন, আদারওয়াইজ আরও নব্য ফ্যাসিস্ট দেখবেন যে নতুন রূপে ফিরে আসছে। আপনার কি মনে হয় যে হাসিনা মতো একটা ফ্যাসিস্ট দমন করা হয়েছে, সর্বোচ্চ লেভেলের ফ্যাসিস্ট, এরপরে আর হবে না? এরশাদের সময় সেই সর্বোচ্চ ফ্যাসিস্ট ছিল তখনকার মানুষের কাছে, তখনকার যারা ছিল তারা হাসিনাকে সবথেকে বড় ফ্যাসিস্ট মনে করতেছে। আমরা আবার যদি একটা নতুন ফ্যাসিস্ট পাই, সে নতুন রূপে আবির্ভূত হবে, সে নতুনভাবে দেশটাকে চালাবে। সেই জায়গা থেকে তখন আমরা বলবো যে হ্যাঁ এই যুগের ফেরাউন, আগে যেটা ছিল ওটা একটু নরম সরম ছিল। এভাবেই বাংলাদেশ মানে বাঙালি আসলে ধোঁকা খাওয়ার জাতি আমরা সবাই। তো সবশেষ আসলে আশা নিরাশার দোলাচলি মানুষের জীবন। আমাদের তরুণ প্রজন্ম একটা বড় স্যাক্রিফাইস করেছে এবং অন্তত একটা পলিটিক্যাল অ্যাওয়ারনেস তৈরি হয়েছে বলে আমার মনে হয়। আশা করি যে সবাই আবার নতুন করে ভাববে। যতটুকু আমরা পেয়েছি আর সামনে আমরা কি পাবো না পাবো সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা, এবং নির্বাচন কেন্দ্রিক যেই সামনে আমাদের একটা সুযোগ আসছে, অন্তত ফেসিস যেন কেউ না হতে পারে, সেজন্য যে বন্দোবস্ত দরকার, সেজন্য যেই সংস্কারগুলো দরকার, এগুলো ত্বরান্বিত করার জন্য একটা চেষ্টা অন্তত আমাদের থাকা দরকার। আর সবশেষ বলবো যে আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন, এবং আমাদের ইনোভাটক্স যারা দর্শক আছেন তারাও অবশ্যই আপনার কথা শুনবেন, এবং তাদের যেই কমেন্টসগুলো আছে, তাদের যে মতামতগুলো আছে, তাদের ভালো লাগা মন্দ লাগা সেগুলো আমাদেরকে জানাবেন, সেই প্রত্যাশা রাখছি। এবং ইনোভাটক্সের পক্ষ থেকে সালাউদ্দিন আপনাকে অনেক বেশি ধন্যবাদ, এবং ভবিষ্যতে আমরা আপনাকে আবার পাবো সেই প্রত্যাশা ব্যক্ত করছি ইনশাআল্লাহ। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।